তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তং স্বাহা তং সধা তং হি বসটকার সরাত্মিকা सुधा धमक्षरे नित्ये त्रिधमात्रातिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या या निशाज्य विशेषता तमेव सात्वं सावित्री तं देवजननी परा तय्यावधार्यते सर्वं तैतत्सिद्ध्यते जगत् तैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण देव त्रिकाल पुरुष ठाकुर लोकनाथ परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र और 33 कोटी देव देवी चरणे शत कोटी प्रणाम जानिए एवं आजकेर आयोजक मंडली और स्थानीय प्रशासन उपस्थित समस्त दर्शक मंडलीर आशीर्वाद माथाय निये शुरू करछि आजकेर सामाजिक यात्रापाला। अरे जियो 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 সাবধান দুর্যোধন পাকরসী, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যদি বাঁচতে চাও তাহলে তুমি সারেন্ডার করো। ও মাই গড, পুলিশ আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এখন আমি কি করব? আমার দুর্যোধনের কখন সারেন্ডার করবে আমি স্যার? তার জীবনে কুরুক্ষেত্রের সাথে লড়াই চাই, লড়াই। আবারও বলছি দুর্যোধন পাকরসী, যদি বাঁচতে চাও তাহলে তুমি সারেন্ডার করো। আমি দুর্যোধন পাকরসী, আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁশে। ও মাই গড, আমার পিস্তল গুলি শেষ। এখন কি করব? দুর্যোধন পাকরসী, দুর্নীতির কুরুক্ষেত্রে মহামানী দুর্যোধনের পতন হলো তো, আর একবার প্রমাণ হলো তো দুর্নীতির ক্ষমতার চেয়ে আইনের ক্ষমতার হাত অনেকখানি লম্বা। ওই হাতটা আমি কেটে নেব অফিসার। সে সুযোগ তুমি পাবে না দুর্যোধন পাকরসী। তুমি অনেক অন্যায় করেছ, বেআইনি ব্যবসা করে দেশের সাধারণ মানুষকে তুমি অন্ধকারের পথে ঠেলে দিয়েছ। এমনকি মা বোনদের সম্ভ্রমকে মূলধন সাজিয়ে তুমি তোমার মুনাফার বাজারে ওদের পণ্য হিসেবে দাঁড় করিয়েছ। তাই তোমাকে তো আমি ফাঁসির সাজাতে হবই। হাসি
তোমার মধ্যে জানা নেই আমরা টাকার চাবুক মেরে আইনকে যে পথে চালাবো আইন ঠিক সেই পথে চলবে। আমরা চাইলে রাত 12টা স্পেশাল কোর্টে বের হয়, আমরা চাইলে ফাঁসির আসামি ও বেকসুর খালাস পেয়ে যায়। সেপাই, ক্রিমিনালটার হাতে হ্যান্ডকাপ পরাও। ইন্সপেক্টর বিক্রম সরকার, জীবনে যে মহাভুল তুমি করলে সেই ভুলের মাসুল নিয়ে তোমাকে সারাটা জীবন পস্তাতে হবে। দুর্যোধন পাকড়াশে, আমি দুর্যোধন পাকড়াশে। আজ যে পাশা খেলা শুরু করলে সেই পাশা খেলা আমি স্বপ্নের মতো একটা একটা অদৃশ্য চাল চালবো, আর সেই চাল বেরোতে তোমার পরিবারকে হারাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমার সুখের পরিবার, আর সে শ্মশান হয়ে যাবে পরিবারে। এই দুর্যোধন বাজাবে বিজয় উল্লাসে তোমারই সর্বনাশের বাঁশি। তার আগে এনকাউন্টার করে তোকে আমি মেরে ফেলবো রে। চলো চল। একদম কাঁদবি না বলে দিচ্ছি, একদম কাঁদবি না। তোর বাবা এসে যদি দেখে যে তুই এত রাত পর্যন্ত এখনো ঘুমোসনি, তাহলে সে কিন্তু আমায় ভীষণ বকবে। ওরে বিচ্ছু, যেই বাবার কথা বলেছি অমনি কান্না থেমে গেল। আরে হবেই তো। ওই যে কথাই বলে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এই, তোমার ফিরতে এত দেরি হলো যে? আজ একটা ভীষণ ভালো কাজ করতে পেরেছি জ্যোৎস্না। এই শহরের নাম্বার 1 ক্রিমিনাল দুর্যোধন পাকড়াশিকে আমি পাকড়াও করতে পেরেছি। দুর্যোধন পাকড়াশি? হ্যাঁ, দুর্যোধন পাকড়াশি শয়তানটা 2 নম্বরই ব্যবসা করে এই সুস্থ সমাজের বুকে একটা অন্ধকারের সাম্রাজ্য গড়ে তুলেছিল, আর আমি ওর ওই অন্ধকারের সাম্রাজ্যকে ভেঙে কুড়িয়ে ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তোমার জন্য আমার ভীষণ অহংকার হয় গো। তোমার মতন একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার যে আমার স্বামী, এই জন্য আমার গর্বে বুকটা ভরে ওঠে। শুধু আমার জন্য নয় জ্যোৎস্না, যেদিন আমাদের খোকাও আমার থেকে আরো অনেক বড় পুলিশ অফিসার হয়ে জনগণের সেবা করবে, সেদিন তুমি দেখবে তোমার আরো অনেক গর্বে বুকটা ভরে উঠেছে। না, আমার খোকাকে পুলিশ অফিসার বানাবো না, আমার খোকাকে মস্ত বড় ডাক্তার বানাবো। কখনো না, আমার খোকা মস্ত বড় পুলিশ অফিসার হবে, পুলিশ অফিসার। তুমি বললেই হলো, আমার খোকা ডাক্তার হয়ে সমাজে মানুষের সেবা করবে। একদম না, আমার খোকা পুলিশ অফিসার হয়ে জনগণের সেবা করবে। না, আমার খোকা ডাক্তার হবে, ডাক্তার। কদাপিও নয়, আমার খোকা পুলিশ হবে, পুলিশ। হাসছে, আমাদের আদিক্ষেতা দেখে খোকা খিলখিল করে হাসছে। হাসছে নয় জ্যোৎস্না, হাসছে নয়, ও বলতে চাইছে কি বলতে চাইছে? আমি মানুষ হতে চাই, মানুষ। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে তোকে কেনা। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে তোকে কেনা। চোখের তারা নিজে আমার, হাজার তারার কল্পনা। তোকে যে দেখে মন হারা,
আলো নিভে গেল কেন? তবে কি লোডশেডিং? ওই তো পাশের বাড়িতে আলো জ্বলছে। তাহলে কেন এই অন্ধকার? অন্ধকারের বেতাজ বাদশার যখন আবির্ভাব হয় তখন সবকিছু এমনিতে অন্ধকারে ভরে যায়। ইন্সপেক্টর বিক্রম সরকার, কে কে তুমি? দুর্যোধন পাকড়াশে কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁচে। ও মাই গড, তোমাকে তো আমি জেলে ভরে এসেছিলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি জেল থেকে বেরোলে কি করে? টাকা টাকার জোর থাকলে আইনকে বশ করার কোনো ব্যাপার নয়। আর সেই টাকার জোরে স্পেশাল কোর্ট বসে আদালত থেকে আমি জামিন নিয়ে এসেছি। আদালত জামিন দিলেও তোকে আমি এখানেই এনকাউন্টারে মেরে ফেলবো রে জানো। এবার কি হবে ইন্সপেক্টর বিক্রম সরকার? আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম আমার সঙ্গে পাঙ্গা নিতে যেও না, শুনলে না? আগুন দিয়ে খেলা করতে শুরু করলে, আর সেই আগুনে আজ আমি তোমাকে পুড়িয়ে শেষ করে দেবো। ছেড়ে দে জানোয়ার, আমায় তুই ছেড়ে দে। আবে শালা, আজ তোকে আমি পঙ্গু করে দিলাম। দেখো ভাই সব দেখো, আজকের দিনে পুলিশের কি দুরবস্থা। কোমরে পিস্তল আছে অথচ চালাবার ক্ষমতা নেই। নেতা মন্ত্রী আমাদের মতো কোটিপতি ব্যবসায়ীদের ক্ষমতা ধরিতে তোর হাত দুটো আজ বাঁধা। সাবধান সাবধান দুর্যোধন পাকড়াশে, তুই কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টকে ব্যঙ্গ করছিস। যদি সাহস থাকে তাহলে আমার হাতের বাঁধনটা খুলে দেখ। এই পুলিশের ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর আমি তোকে তার টের পাইয়ে দেব। পুলিশের ক্ষমতার উপায় ব্যবহার করে তুই আমার হাতে হাত করে পড়িয়েছিলি, আর তার প্রতিশোধ নিতে তোর চোখের সামনে তোর এই সুন্দরী বউটা ইজ্জত ভান্ডারে আমি তছনছ করে দেবো। তুমি যেভাবে হোক নিজেকে রক্ষা করো, আমি আমার খোকাকে বাঁচাতে, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। তাই করো যোদ্ধা, তুমি তাই করো। আমার হাতে কামড়ে বসেছিস, দে তোর খোকাকে দে, দে, দে। সাবধান দুর্যোধন পাকড়াশে, আমার সঙ্গে তোর শত্রুতা, তুই আমাকে নিয়ে যা খুশি কর, কিন্তু ওর খোকাকে তুই ছেড়ে দে। ছেড়ে দেবো তোর খোকাকে, ছেড়ে দেবো। এনে ধর তোর খোকাকে নে। খোকা, খোকা, খোকা! আমার খোকা চোখের স্থল স্থির হয়ে গেল কেন? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল কেন? তবে কি আমার খোকা নেই? না 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 না, আমাকে ছেড়ে আমার খোকা চলে যেতে পারে না। আমাকে ছেড়ে চলে যেতে পারে না, পারে না, পারে না। জানোয়ার, তুই আমার খোকাকে মেরে ফেললি। আজ আমি তোকে খুন করে ফেলবো জানোয়ার। সবই তো খেলা শুরু, তোর খোকার জীবন নিয়েছে, এবার নেবো তোর ইজ্জত। পুলিশ ইন্সপেক্টর বিক্রম সরকার, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার অন্তরাত্মা তোমাকে ধিক্কার দিয়ে বলবে তুমি একজন ক্ষমতাবান পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারলে না। এই যন্ত্রণায় তোমাকে তেল তেল করে মৃত্যু থেকে ঠেলে দেবে। একটা কথা মনে রাখবে, আমার নাম দুর্যোধন পাকড়াশে। আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁশি। চল।
জ্যোৎস্না, জ্যোৎস্না, আমি তোমার অকর্মণ্য অপদার্থ স্বামী। ওই জানোয়ারটার হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারিনি। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও জ্যোৎস্না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা, ক্ষমা। তুমি পুলিশ অফিসার, যে পুলিশ তার স্ত্রী আর সন্তানকে রক্ষা করতে পারে না, সে জনগণকে কিভাবে রক্ষা করবে? যে পোশাকে তোমাকে দেখে আমি গর্ব করতাম, সেই পোশাকটাকে আজ আমি ঘেন্না করে। জ্যোৎস্না, তুমি আমার হাতের এই বাঁধনটা খুলে দাও জ্যোৎস্না। আমার হাতের এই বাঁধনটা তুমি খুলে দাও। এসো জ্যোৎস্না, এসো, এসো, এসো। তাই তো সে ঘেন্না বুকে দিয়ে আমি পৃথিবী ছেড়ে চললাম। এ তুমি কি করলে জ্যোৎস্না? এ তুমি কি করলে? তুমি আমাকে একা ফেলে রেখে এভাবে চলে যেতে পারো না। কথা বলো জ্যোৎস্না, তুমি কথা বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আমার খোকার মৃত্যুর প্রতিশোধ। আসবি না, হাসবি না খোকা। এমন ব্যঙ্গের হাসি তুই আর হাসবি না। ওরে আমি তোকে কথা দিচ্ছি, তোর মৃত্যুর প্রতিশোধ। যে পোশাক আজ তোমায় গর্ব করতাম, সেই পোশাক আজ আমি ঘেন্না করি। না, শেষ হয়ে গেল। নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। একটুখানি আশা, অনেকখানি স্বপ্ন, সব নিমেষের মধ্যে পুরে ছাই হয়ে গেল। আমার স্বপ্নরা সবাই শান্তির শ্মশানে ঘুমিয়ে পড়লেও আমার মনুষ্যত্বের গায়ে কেউ এতটুকু কালির আঁচল লাগাতে পারেনি। আমি পুলিশ ইন্সপেক্টর বিক্রম সরকার। দুর্নীতির কুরুক্ষেত্রে আমি একা অর্জুন হয়ে করে যাব আপসহীন সংগ্রাম। যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাস যজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে। আমার দৃঢ় অঙ্গীকার। মানুষ যে বহুরূপী, ঘন ঘন রং বদলা। আজ কি রাজা কাল সে ফকি, এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায়, কখনো হাসায় কখনো কাঁদায়।
রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় রাজু বড়ুয়া, সুর প্রচলিত ও ভোলানাথ মালাকার, নৃত্যে গণেশ শঙ্কর, আবহ উত্তম বাবু, তপন সামন্ত ও উত্তম দাস, আলোধনী স্নেহা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার জিতেন, মাস্টার গোপাল ও তার সম্প্রদায়, জেনারেল ম্যানেজার রবি রঞ্জন জানা, দল ম্যানেজার তপন সামন্ত, স্টেট ম্যানেজার লক্ষ্মী সামন্ত, অফিস ইনচার্জ কালীপদ মাইতি, প্রধান উপদেষ্টা সুনীল কুমার মাইতি, প্রধান পৃষ্ঠপোষক সুবল চন্দ্র জানা ও বাপি দাস। শ্রেষ্ঠাংশে ভয়াল ভয়ঙ্কর খলনায়ক দিলীপ শেঠ, ব্রহ্মণ নায়িকা মিস রাঙা, গায়ক নায়ক চন্দন কুমার, দুষ্টু মিষ্টি মিস মামনি, স্বপ্ন সুন্দরী রিঙ্কি চ্যাটার্জি এবং চরিত্রাভিনেতা মলয় না তৎসহ মানুষ কুমার, মিশিসিতা, স্বপন মহারানা, বেশ ঝর্ণা কুমার, ঋষিকেশ ও হাসির রাজা মাস্টার রবি। শুরু করছি তরুণ প্রযোজক মিলন কুমার দাস প্রযোজিত 1432 বঙ্গাব্দের এক অসামান্য সামাজিক যাত্রাপালা মানুষ যে আজ বহুরূপী, ঘন ঘন রং বদলায়, আজ যে রাজা কাল সে ফকির। এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায়, এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায়, এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায়। সোনা ঝোরের মাঠে আমরা কেমন সোনার পাড়া ফসল ফলাইছি গো। আরে সবাই বলছে আমাদের জমিনে নাকি সেরা ধান ফলেছে, তাই তো আমি ধান কেটে শেষ করতে পারছি না। কিন্তু সোনালী বউ এতক্ষণ জল খাওয়ালি আসছে এখানে, সেই সকাল থেকে আমি একটানা ধান কেটে চলেছি, খিদায় আমার পেট চোচো করছে। আর শয়তানি বউটা ঘরে বসে মজা মারছে না, আজ আসুক দেখাবো মজা।
এদিকে আমার খিদায় পেট চলছে আর মহারানী কিনা হেলে চুলে গান গিয়ে আসছে। আজ আমি না ওর সাথে কোনো কথাই বলবো না। হ্যাঁ কই গো, আরে কোথায় গেলি? আরে খাবারটা খেয়ে নিবি সব। আরে কি হলো? আরে কথা কইছো না যে? আরে কথাটা কানে যাচ্ছে না বুঝি? আমার আসতে একটু দেরি হয়েছে বলে মরদরা আমার উপর রেগে একেবারে কাইম হয়ে আছে। ঠিক আছে, ওরা কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চলো খাবারটা খেলবে, চলো। এই আমার হাত ধরে কেন? ছাড় বলছি, আমাকে ধান কাটতে দে। এখানে বসে বসে ধান কাটছি, আর ধান কাটতে হবে গলায়। এবার খাবারটা খেয়ে নিবে, চল। লাই খাবো লাই, খিদায় আমার পেট চলছে, মাথা ঝিমঝিম করছে, তবু আমি খাবো লাই। হাই বাপ গো, খিদায় মাথা ঝিমঝিম করছে। আরে বসো বসো বসো, হ্যাঁ আমি তোমার মাথায় একটু হাত বুলাই দিই। এই বেশি ঢং করিস নি তো, যা সর। খেতে গো, রাত করো না গো, খাবারটা খেয়ে নিবে, চলো না। বলছি যে খাবো লাই, যা চলে যা এখান থেকে। খাবে না তো? লাই খাবে না? বেশ, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা যা। আরে ঘরে যায় একেবারে নাক ডাকাইয়ে ঘুমাবি, যা। কি বললে তুমি? আমি ঘরে নাক ডেকে ঘুমাই? হ্যাঁ ঘুমাস তো, তা না হলে সেই কোন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জমিনে ধান কাটতে এসেছি। সময় মতো যে জল খাবারটা পৌঁছাইতে হবে সে খেয়াল তোর আছে? দূর দূর কাকে কইছি এসব কথা? আরে ওহার কি আমার লেগে কোনো দরদ দরদ আছে নাকি? কি বললে তুমি? তোমার প্রতি আমার কোনো দরদ নাই? না লাই তো, থাকলে কি এতক্ষণ আমায় খিদায় কষ্ট দিতে? তুমি শুধু একাই খেতে আছো, আমি বুঝি লাই। এই তুইও খিদায় আছে? লয় তো কি, আজ যে লক্ষ্মীবার সে কথা তোমার খেয়াল নেই? সে কোন ভোরবেলা উঠে গোবর ছড়া দিয়েছি, সারা করে গোবর দিয়ে নেতা দিয়েছি, তারপর স্নান ছেড়ে চালের গুঁড়া ভিজি মা লক্ষ্মীর আলপনা এঁকেছি, পদচিহ্ন এঁকেছি, তারপর মা লক্ষ্মীর পুজো সেরে তাড়াঘুড়ি করে তোমার জন্য আমি জল খাবারটা নিয়ে এলাম। এই সোনালি বউ, বিশ্বাস করো আমি এখন এক ফোঁটা জলও ছোঁইনি। আরে এই এত বেলা তো তুইও না খেয়ে আছিস। তোমাকে না খাই আমাকে আগে কখনো খেতে দেখেছো? কেন খাবে লাই? বলি কেন খাবে লাই? তোকে কতবার বলেছি বেশিক্ষণ খিদায় থাকিস লাই, কিন্তু তুই আমার কোনো কথা শুনিস নাই। এর জন্য না তোর উপর আমার রাগ। হোক না, রাগের পর তো হয় অনুরাগ, তারপর হয় ভালোবাসা। ভালোবাসা না চাই তোহার উপর না, আর আমার কোনো ভালোবাসা নাই। তাহলে কার উপর তোমার ভালোবাসা আছে শুনি? সে আছে একজন, তার কাছে না আমি আমার সব ভালোবাসা জমা করে রেখেছি। হাই বাপ গো, তলে তলে তুমি এত কাণ্ড করে ফেলাঞ্ছ। বলো বলো, কে সে হারামজাদি যে আমার ভালোবাসাকে চুরি করে নেয়? এই কাজ দেখি বুহার বুলাটা আমি কেটে নিব। বলো কাকে ভালোবাসো, কাকে? যাকে ভালোবাসি সে এক গ্রামে থাকে, চালের গোড়ায় হাত ভিজাই কল্পনা ভাগে। যাকে ভালোবাসি সে এক গ্রামে থাকে, চালের গোড়ায় হাত ভিজাই কল্পনা ভাগে। ভালোবাসি আমায় তবু বলে না মুখে, চালের গোড়ায় হাত ভিজাই কল্পনা ভাগে। আমি ছাড়া কেউ হতেই পারে না। তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমাকে। মোটেই না, আমি তাকে ভালোবাসি। কাকে? সাঁঝের বেলায় ধানের গোলা প্রদীপ জেলে সাঁঝের বেলায় ধানের গোলা প্রদীপ জেলে যায়, সেই মেয়েটির কাছে পরানো পুরাই, গায়ের মেয়ে আমায় দেখে উদাসীনী থাকে। সাঁঝের বেলায় হাত যাকে ভালোবাসি সে এক গ্রামে থাকে, চালের গোড়ায় হাত ভিজাই আলপনা আঁকে। ভালোবাসে আমায় তবু বলে না মুখে, চালের গোড়ায় হাত ভিজাই আলপনা আঁকে। চালের গোড়ায় হাত ভিজাই আলপনা আঁকে, চালের গোড়ায় হাত ভিজাই আলপনা আঁকে। আমি ছাড়া কেউ হতেই পারে না। তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমি শুধু আমি। সোনালি বউ, আয় আজ আমি না তোকে নিজের হাতে খাইয়ে দিব। লাই লাই, আমি তোমাকে নিজের হাতে খাই। সুজন, সুজন। এই কি
হয়েছে রে দাদা? তুই আমাকে এমন করে ডাকছিস কেন? একে তোর মাথা থেকে রক্ত ঝরছে কেন? এই শয়তান দুর্যোধন পাকড়াসিন লোক লাগায়েন আমাদের দক্ষিণ মাঠের জমি ধান কাটা দিচ্ছে। আর আমি বাধা দিয়েছিলাম বলে ওর গুন্ডারা মেরে আমার মাথা ফাড়াই দিয়েছে। আরে দুর্যোধন পাকড়াসি আমাদের জমিতে ধান কেটে নেবে কেনে? শয়তানটা আমাদের জমি অল্প দামে কিনে নিয়ে ওই জমিতে মাছ চাষের জন্য ভেড়ি বাঁধতে চাইছিল, কিন্তু আমি রাজি হইনি সোনালী বউ। তাই ওরা জোর করে আমাদের জমির পাক্কা ধান কেটে নিচ্ছে। দেবলয় তুমি আমরা কখনোই দিব নাই। ও সালারা যদি জোর করে আমাদের জমিনের ধান খেতে লাই, তাহলে ওই জমিতেই আমি রক্ত গঙ্গা বইয়ে দিব। লাই পারবি লাই রে সুযোগ। আমাদের এত লোকের সাথে আমরা দুই ভাই কিচ্ছু করতে পারবো না। ওরা হয়তো আমাদের দুই ভাইকে কেটে কুচি কুচি করে জমিতে পুঁতে ফেলবে। তাই বলে কি আমাদের সব অন্যায় মুখ বুঝে সহ্য করতে হবে? গরিব বলে কি আমাদের ধান জমি ওরা জোর করে কেড়ে নেবে? সোনালী বউ তুমি চুপ করে দাঁড়াচ্ছ কেন? গ্রামের সমস্ত মানুষগুলো নেই ও শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। দরকার হলে আমি সবার আগে থাকবো। কিন্তু কেউ আমাদের পাশে থাকবে না সোনালী বউ। গ্রামের বেশিরভাগ মানুষগুলো তো ওই দুর্যোধন পাকড়াসির টাকায় কিনা গোলাম হয়ে গেছে। বলে কি আমাদের সব কিছু কেড়ে নিলেও আমরা কে মুখ বন্ধ করে বসে থাকতে হবে? লাই! আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো লাই। কেউ আমাদের পাশে নাই থাকলেও আমি একাই দুর্যোধন পাকড়াসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি এই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ করবে। ওই থানাটাকেও শয়তানটা কিনে রেখেছে রে দাদা। থানার মেজ বাবু হরিহরণ হালদার দুর্যোধন পাকড়াসির কোথায় ওঠে বসে সে কি আমাদের নালিশ নিবে? সব থানার সব পুলিশ কখনো খারাপ হয় না রে সুজন। এখনো ভালো কিছু পুলিশ আছে। আর কোন পুলিশ যদি আমার অভিযোগ না নেয়, তাহলে বিচার চাইতে আমি আদালতে যাব। আদালতেও যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আমরা নিজেদের বিচার আমরা নিজেরা করে নিব। দাদা বিচারে একসা বসে থাকলেই অনেক দেরি হয়ে যাবে। মাঠে যেটুকু ধান পড়েছে সেগুলো শয়তানগুলো লুট করে নিয়ে যাবে। তা আমরা কিছু তো হতে দিব লাই। তাহলে কি করবে রে সোনালী বউ? আমরা রুখে দাঁড়াবো। হ্যাঁ দাদা তুমি শয়তানদের বিরুদ্ধে থানা নালিশ করতে যাও। আমি গ্রামের সমস্ত মানুষগুলো নেই ও শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চললো। আমি সোনালী বউ। যে হাত দিয়ে আমি মা লক্ষ্মীর আলপনা আঁকতে পারি, সে হাত দিয়ে আমি সোনার ফসল মা লক্ষ্মীকে রক্ষা করতে পারি। ওই শয়তান দুর্যোধন পাকড়াসি আমাদের জমিনে ধান কাটা যদি বন্ধ না করে, তাহলে এই কাছে দিয়ে উহাদের হাত দুটো আমি কেটে নিব। হ্যাঁ শয়তান দুর্যোধন পাকড়াসি এবার তুমি হুঁশিয়ার। উপরে ফেলবো। যে বাজার আমার চলার প্রতি কাঁটা হয়ে ফুটে উঠবে তাদেরকে আমি সমূলে উপরে ফেলবো। এই পরিবারের মূর্খ চাষাগুলো কিছুতে ওদের জমিতে আমাকে নোনা জল ঢোকাতে দেবে না। ওই পবনমণি ওদের নেতা হয়ে ওদের মাথাটাকে খাচ্ছে, কিন্তু সারা জানে না আমি ইচ্ছে করলে ওর মাথাটা সমেত চিবিয়ে খেয়ে ফেলতে পারি। কিন্তু আগে ওদের জমিতে আমি নোনা জল ঢোকাবো, তারপর ওর জমিতে ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। সাবধান মিস্টার বাগড়াসি, এমন কাজ কখনো করবেন না। আরে বসাই, এরা হলো রক্ত বীজের চারা। ওদেরকে যেখানে পুঁতবেন সেখান থেকে শয়ে শয়ে চারা ফুটে বেরোবে। এই ব্যাপারে মিস্টার হালদার আপনি হঠাৎ এখানে কি মনে করেন? ওই পবন বাড়ি নামে এক চাষা আপনার নামে অভিযোগ করেছে আপনি নাকি সোনাঝুরি মাঠের বেশ কিছু জমির পাকা ধান কেটে নিয়েছেন। তো অভিযোগটা নিয়েছেন তো? কি যে বলেন মিস্টার বাগড়াসি, কোন পুলিশের কটা মাথা আছে যে আপনার এলাকায় আপনারই বিরুদ্ধে অভিযোগটা নেবে? তাই তো বেটাকে আমি ঘাড় ধরে একেবারে থানা থেকে বের করে দিয়েছি। ভুল করেছেন, আপনি ভুল করেছেন। আপনি আইনি রক্ষক, পুলিশের চাকরি নেওয়ার সময় আপনি না শপথ করেছিলেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের আইনে সহায়তা করবেন। তাহলে গরিব অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে তার অভিযোগ না নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছেন কেন? আরে মশাই, অভিযোগটা তো আপনার বিরুদ্ধে। তো কি হয়েছে? আমি কি আইনের রূপে নাকি? একটা কথা মনে রাখবেন, অপরাধী যেই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি কেন নিজের বাবা মা হলেও নয়। আন্ডারস্ট্যান্ড? ইয়েস মিস্টার বাগড়াসি। কিন্তু একটা কথা, আপনি যে কখন সাপ হয়ে চবল মারেন আর ওঝা হয়ে বিষ ঝাড়েন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, তবে একটা কথা মনে রাখবেন, সাপ কিন্তু সহসা কাউকে ছবল মারে না। ছবল মারে তখন যখন তার লেজে পাটা পড়ে। আমিও চাই ছবল মারার আগে ওরা লেজটাকে পা দিয়ে মারিয়ে দে। মিস্টার বাগড়াসি, আমার নাম দুর্যোধন পাকড়াসি। আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাসে।
পবন বর্গ থানায় ডেকে পাঠিয়ে আমার নামে অভিযোগটা লিখে নিন। নয়, আর আমরা তোমার নামে থানায় কোনো অভিযোগ করবো ক্লয়, কারণ আমরা বুঝে নিয়েছি তোমার টাকায় কেন থানার ওই ঘুষখোর পুলিশগুলোর আমাদের নয়, শুধু তোমার কথাই শুনবে। এ সারা ছোট লোকের বাচ্চা, পাকড়াশি বাবুকে যা তা কথা বললে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এমন রাম পেঁদার পেঁদাবো যে বাপের নামটাও ভুলে যাবি। ও মিস্টার একটা কথা মনে রাখবেন, ও হচ্ছে আমার অতিথি। অতিথি হলো আমার কাছে ভগবান। তা বলো ভাই, কি খাবে, গরম না ঠান্ডা? আরে দোকান যাদেরকে ঠান্ডা মানে ঠান্ডা করে এসেছো, আর তাদেরকে ঠান্ডা খাবার লোভ দেখাবে নয়। এবার বলো, আমাদের জমির পাক্কা ধন তুমি কেটে নিয়েছো কেন? বেশ করেছি, ওই জমি তোরা ছাড়তে চাসনি কেন? ওই জমি তো পাকড়াশি বাবু মাছ চাষের ভেড়ি বানাতে চেয়েছিল। এই দু পশলা জমিতে আমরা ভেড়ি বানাতে দিব কেন? সোনা ছুরি জমির মাটি কবর বর বটে, ওরে সোনার পরে ধান ফলে, আর ওই জমিতে চাষ করে আমাদের অনেক অনেক লাভ হয়। ওই জমি আমরা দিব কেন? আচ্ছা পবন ভাই, তুমি শুধু নিজের কথাটা ভাববে, দেশের কথা দশের কথা একটিবার ভাববে না। দশের কথা? দেশের অধিকাংশ মানুষ এখন অপুষ্টিতে ভুগছে। শুধু শাক ভাত খেয়ে কি আর পুষ্টি জোগাড় দেওয়া যায়? এদিকে দুর্মূলের বাজারে মাছ মাংসের দাম তো আকাশ ছোঁয়া। তাই তো এলাকার মানুষ যাতে কম পয়সায় মাছ খেতে পারে, সেজন্য ওখানে আমি চিংড়ি মাছের চাষ করবো প্ল্যান করেছি। আপনি দেশের জন্য এত কিছু ভাবে মিস্টার পাকড়াশি? দেশের থেকে আমি আমার এলাকার কথা বেশি ভাবে মিস্টার হালদার। যেমন ধরুন, এই যে আমাদের দেশের গরিব মজদুর ভাইরা সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যেবেলায় শরীরের মেজামেজানি কমাতে যে একটু মাত্র মদ খাবে, তার কোনো ব্যবস্থা ছিল না। ছিল না। অনেক কষ্ট করে সেই শহর থেকে মদ কিনে আনতে হতো। তো এদের কথা ভেবে এখানে কয়েকটা মদের দোকান খুলে দিয়েছি। আর সেই মদকে মাতাল হয়ে আমার এলাকার যুবকগুলো আজ নিজেদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। হ্যাঁ, পাকড়াশি বাবু মদের জোগাড় দিয়েছেন ঠিকই, কিন্তু তাতে কে মাতাল হলো আর কে বেতাল হলো তার দায়িত্ব ওনার নয়। একদম ঠিক কথা। তারপর যেমন ধরো, মানে এলাকার গরিব মানুষ যাতে ভাগ্য পরীক্ষা করে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, সেজন্য এখানে বিশাল লটারি স্টল খুলে দিয়েছি। আর সেই লটারি নেশায় বাউরি পাড়া অনেক পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে বধু খুলে ছেলেটা লটারির টিকিট কিনে 1 কোটি টাকা জিতলো, আর তুমি সেই টিকিট কিনে নিয়ে মানে 10,000 টাকা ধরে যে ভাগাই দিলে। বেশ করেছে, ছোট লোকের বাচ্চা এত টাকা নিয়ে হয়তো জুয়া খেলতো অথবা নেশা ভাঙ করে জীবনটাকে একেবারে বরবাদ করে দিত। সেদিক থেকে তো পাকড়াশি বাবু ওদের বাঁচিয়ে দিয়েছে। আর তুই যদি বাঁচতে চাস তাহলে পাকড়াশি বাবুকে সমস্ত জমি ফেরত দিয়ে দে। ওই জমি দিয়ে ফসল ফলাই, তাই খেয়ে আমরা বেঁচে থাকি। ওই জমি ছাড়িয়ে দিলে আমরা খাবো কি? আচ্ছা পবন ভাই, তুমি শুধু নিজের কথাটা ভাববে, হ্যাঁ? খাওয়ার জন্য ভাবছো কেন? না না, দেখো, মানে সরকার তো বিনা পয়সা রেশনের চাল আটা কম দিচ্ছেন। এবার ধরো তেল নুনের রেশন এখানের জন্য যেটুকু টাকার প্রয়োজন হবে, ওই জমিতে আমি ভেড়ি বানাবো, ভেড়ি দেখাশোনার জন্য দু ভাইকে চাকরি দিয়ে দেবো। জমিগুলো ছেড়ে দাও ভাই। না দুর্যোধন পাকড়াশি, ওই জমির মাটি হলো আমাদের কাছে মা, তাই মাকে কখনো লুট হতে দিব বাউরি, চোখ লাগাবে না বাবু, চোখ লাগাবে না। তোমার চোখ লাগানিকে আর আমরা ভয় পাই না। আরো যদি চাও এই জমিগুলো থেকে আমরা নজর সরাইলাম, তাহলে হলেন বাউরি পাড়ার সকল মাইয়া মরদ একজোট হয়ে কাস্তে বটি লাঠি নিয়ে ছুটেছে তোমার এই পাপের পেশাদকে ঘিরে ফেলবে। তারপর ওই পেশাদে আগুন লাগায় দিবে। ওর আগুনে তোমার মতো জানোয়ারকে জ্বালায়ে পুড়ায়ে শেষ কইরা দিবে। শেষ শেষ। শয়তান জানোয়ার, এর সাজা তুই পাবি রে জানোয়ার। বাউরি পাড়ার মানুষ তোকে কোনোদিন ক্ষমা করবে কেলাই। সুজা সোনালি একই লোকটা যে উঠোনের উপর মুখ থুবড়ে পড়ে গেল। ও মাই গড, একটা সাধারণ পাবলিককে আপনি খুন করে দিলেন। আমি খুন করেছি, আর কে বললো সাধারণ পাবলিক? ও তো একজন ডাকাত। ডাকাত? আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, আপনি হঠাৎ এসে পড়ে ওর সঙ্গে চ্যালেঞ্জ করেন। ডাকাতরা আপনাকে লক্ষ্য করে গুলি চালালো, আপনিও ডাকাতরাকে লক্ষ্য করে গুলি চালালেন। সেই গুলিতে ডাকাতরা মরে গেল। কেসটা বুঝে নিচ্ছেন? সে তো বুঝলাম, কিন্তু ডাকাত দল যে গুলি করেছিল তার প্রমাণ কোথায় পাবো? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দিতে হবে। প্রমাণ প্রমাণ এই ধরুন, দিলাম প্রমাণ।
সাংঘাতিক লোক মশাই, প্রমাণ জোগাড় করার জন্য আপনি আমারই পায়ে গুলি করে দিলেন। সরি মিস্টার হালদার, সরি। তবে একটা কথা মনে রাখবেন, ভগবান কিন্তু যখন যা করেন মঙ্গলের জন্য করেন। আপনি কাজ করুন, এখানে কোথাও সুপার ফেসিলিটি নার্সিংহোমে আপনি ভর্তি হয়ে যান। নার্সিংহোমের সমস্ত খরচ আমি দেবো। আপনি দেবেন? হ্যাঁ, এবং এই যে কষ্টটা আপনি ভোগ করলেন, এর জন্য আমি আপনাকে পুরো 5 লাখ টাকা দেবো। কত বললেন? 5 লাখ। এক পায়ে 5 লাখ? আরো লাগবে? তাহলে একটু সরুন, একটু সেদিকে সরে দাঁড়ান। আপনি এক কাজ করুন, আপনি আমার আরেক পায়ে গুলি করে দিন, তাতে 10 লাখ হয়ে যাবে। এইসব যন্ত্রণার চেয়ে 5 লাখ টাকার আনন্দ অনেক সুখকর। আরে মশাই, বেশি দেরি করবেন না। বেশি দেরি করলে রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণ হলে আপনার জীবনে ঝুঁকি বেড়ে যাবে। আরে বাড়ু, আমরা হলাম পুলিশ, টাকার জন্য আমরা সব কিছুই করতে পারি। একটু এদিকে আসুন, একটু সেদিকে ঘুরে দাঁড়ান। আপনি আমাকে একটু গেটের কাছে পৌঁছে দিন না। শুনুন মিস্টার হালদার, যাওয়ার সময় লাশটাকে জঙ্গলে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন। ইডিয়েট পবন বাউরি, তুমি সামান্য সুর হয়ে সিংহের সঙ্গে টক্কর নিতে এসেছিলে, কিন্তু তুমি জানো না, তুমি যত বড় সুর হও না কেন, এই সিংহের সামনে পড়লে তোমাকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হয়। এবার যাও, মর্গে গিয়ে লাশ হয়ে শুয়ে দেখো। থাকবো না, আর এ ঘরে আমি থাকবো না। কেন কেন, কি হয়েছে পিঙ্কি সোনা? এ ঘরে গুলি চলছে, লাশ পড়ছে, আমার ভয় করে না বুঝি? আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। আসলে কি হয়েছে জানো, মানে এখানে একটা ডাকাত এসে পড়ে, ডাকাতের বন্ধু খুঁজছে, আমাকে বলছে, হাই সোনাদানা যা আছে বের কর, না ওর তোকে গুলি করে দেবো। ও মা, জীবনে আমি একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি, আমি করবো ডাকাতের মোকাবেলা? এসব কথা যখন ভাবতে ভাবতে হঠাৎ থানা থেকে মেজবাবু এসে বললেন, তখন মেজবাবুকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালাচ্ছে। তখন মেজবাবু ডাকাতটাকে লক্ষ্য করে গুলি চালালো, সেই গুলিতে ডাকাতরা মরে গেল। কিন্তু ঘটনাটা আমি নিজের চোখেই দেখেই যাই বাবু, এবং পুরোটা আমি মোবাইল ফোনে রেকর্ডিং করে রেখেছি, প্রয়োজন হলে সেটাকেই কাজে লাগাবো। এ পিঙ্কি, তুমি এখনো ভয় পাচ্ছ নাকি? না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি না। আমি তোমাকে সারাটা জীবন এমনি করে আগলে রাখবো। শুধু আগলে রাখলে হবে যাই বাবু, আমাকে এখানে জায়গা দিতে হবে। দেবো তো, দেবো। তোমার দিদির জন্য বুকের ডান সাইড থেকে রেখেছি, তোমার জন্য বুকের বাম সাইড থেকে আমি রিজার্ভ করে দিলাম। আপনি বুঝি আমাকে বিয়ে করবেন? আচ্ছা, ঘরে বউ থাকতে শালিকে বিয়ে করলে লোকে আমাকে চরিত্রহীন বলবে না? তাই ভাবছি আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। আপনার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, ডার্লিং, আমার ভাই মিলিটারি চাকরি করে, বেশিরভাগ সময় বর্ডারে পড়ে থাকে, আর ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা উদ্দাম প্রেম করবো। কি তুমি রাজি তো ডার্লিং? অফকোর্স জয় বাবু, আমি দু নৌকোয় পা দিয়ে আমার এই জীবনটাকে ফুললি এনজয় করতে চাই। ফুললি এনজয়। দু নৌকোয় পা দিয়ে কখনো জীবনের খেয়া পার হওয়া যায় না পিঙ্কি। একটা নৌকো ডুবে গেলে কিন্তু অতল সাগরে তলিয়ে যাবে। এইমাত্র পুজো দিয়ে ফিরলে বুঝি? দাও প্রসাদ দাও। প্রসাদ নেওয়ার আগে নিজেকে শুদ্ধ রাখতে হয়। তোমার এই অপবিত্র হাতে আমি প্রসাদ দেব না। কাকে তুই অপবিত্র বলছিস দিদি? কাকে বলছি এবং কেন বলছি সেটা তুই ভালো করেই জানিস। তুই এখন ভেতরে যা, তোর জামাই বাবুর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। যাচ্ছি, তবে আমারও কিছু কথা আছে। জামাই বাবুর সঙ্গে তুই পার্সোনাল কথা বলছিস বল, কিন্তু সেই কথার প্রসঙ্গে যেন আমার কথা না ওঠে। এবার বলো, কি তোমার পার্সোনাল কথা? বলছিলাম, কোনো কেলেঙ্কারি হওয়ার আগে তুমি পিঙ্কিকে বিয়ে করে নাও। কি উল্টো করে কথা বলছো? দেখো, পিঙ্কি তোমার বোন, তোমার বোন মানে আমারও তো বোন। আর সেই জন্য পিঙ্কির জন্য বুকের বাম দিকটা রিজার্ভ করে রেখেছো, তাই না? বলো মা, বউয়ের বোন কখনো বোন হতে পারে না। তোমার মতো চরিত্রহীন মহাপুরুষরা একটু সুযোগ পেলে বউয়ের বোনকে রক্ষিতা বানানোর জন্য অস্থির হয়ে ওঠে। আমি চরিত্রহীন মহাপুরুষ? আচ্ছা, চরিত্রহীনতার কি দেখেছো তুমি? না দেখিনি, তবে আড়াল থেকে সব শুনেছি। কি শুনেছো তুমি? থাক, নিজের চরিত্রে নোংরা আবর্জনাগুলো আর নাই বা ঘাটালে। তবে একটা কথা শুনে রেখো, তোমার ওই পাপকে আমি কিছুতেই ঠাকুরপোর ঘাড়ে চাপাতে দেব না। আরে কি উল্টো পাল্টা কথা বলছো? দেখো, আমার ভাই ভালো চাকরি করে, তার সঙ্গে তোমার বোনের বিয়ে হলে তোমার বোন অনেক সুখী হবে। তাছাড়া পিঙ্কিকে আমি কথা দিয়েছি। তোমার কথা তুমি ফিরিয়ে নাও। কিন্তু পিঙ্কির সাথে নোংরামো করতে গিয়ে তুমি আমাকে যত খুশি ঠকাও সেটা আমি মেনে নেব, কিন্তু তোমার ওই নোংরা খেলার সাথীকে দিয়ে ঠাকুরপোকে ঠকাবে এটা আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজন হলে তোমাদের অবৈধ সম্পর্কের কথাটা আমি ঠাকুরপোকে জানিয়ে দেব।
তুমি খুব ভালো করেই জানো এই দুর্যোধন পাকড়া সে কি সাংঘাতিক মাল। তুমি আমার বউ, তাই আমি চাই মোস্ট ওবিডিয়েন্ট হয়ে কুত্তার মতো আমার পায়ের তলায় পড়ে থাকবে। বেশি মুখ খোলার চেষ্টা করো না, তাহলে মুখটাকে আমি চিরতরে বন্ধ করে দেব। ওগো ঠাকুর, তুমি আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু ঠাকুর জীবনটাকে তুমি হতাশার অন্ধকারে ঢেকে দিও না ঠাকুর, হতাশার অন্ধকারে ঢেকে দিও না। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গ্রাম, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গ্রাম, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। কিন্তু ঠাকুর কণ্ঠস্বর, তবে কি ঠাকুর বাড়ি আছে? উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে, মার মতো হয়ে সারা দেশটা আমাকে যে ডাকে হাত বাড়িয়ে। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে, মার মতো হয়ে সারা দেশটা আমাকে চিতাকে হাত বাড়িয়ে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বৌদি, বৌদি তুমি কেমন আছো বৌদি? ভালো আছি ভাই, কিন্তু তুমি হঠাৎ না জানিয়ে বাড়ি চলে এলে যে? এটা একটা সারপ্রাইজ বৌদি, হঠাৎ এসে কেমন চমকে দিলাম তাই না? এই দাঁড়া, আগে তোমার আশীর্বাদ নেই? আরে আমি আবার কি আশীর্বাদ করবো ভাই? আশীর্বাদ করো, আমি যেন আমার জন্মভূমি মায়ের সম্মান রক্ষায় হাসি মুখে শহীদ হতে পারি। পালাই শাহ, অমন কথা বলতে নেই। তোমরা যদি এত সহজে শহীদ হবে, তাহলে দেশ মায়ের সেবা করবে কে? এ কি বলছো? তোমার চোখে জল? তুমি কাঁদছিলে? কই? না গো। তুমি কাঁদছিলে, তোমার গালে এখনো চোখের জলের দাগ স্পষ্ট। বলো, বলো কে তোমার চোখের জল ঝরেছে তার নামটা একবার বলো। হ্যাঁ, এত উতলা হচ্ছে কেন? কেন তোলা হবে না বৌদি? তুমি যে আমার সব থেকে কাছের মানুষ গো বৌদি, তাই তোমার চোখে যে জল ছড়াবে সে ভগবান হলেও তাকে আমি ছেড়ে কথা বলবো না। পাগল ছেলে, চোখে একটা পোকা পড়েছিল যে, তাই হয়তো একটু জল গড়িয়ে পোকা পড়েছিল? ওরে বাবা, আজ আমি মা মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মায়ের পুজো? দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই দাও, তাই দাও। এই নাও, হ্যাঁ করো। এবার বলো তো ঠাকুরপো, এই হঠাৎ করে বাড়ি ফেরা কি নিচ্ছ? কি সারপ্রাইজ না অন্য কোনো ব্যাপার আছে? অন্য কোনো ব্যাপার মানে? না 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 না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিন্তু তোমার চোখ মুখ বলছে তুমি কিছু লুকোচ্ছ। আছে না মানে কিছু করি? এই দুষ্টু, একদম মিথ্যে কথা বলবে না। আমি কিন্তু সব বুঝে নিয়েছি। কি বুঝেছো তুমি? দীর্ঘ 5 বছর পর ঝিলিক পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে, আর সেটা জেনেই তুমি হঠাৎ করে বাড়ি চলে এলে তার সঙ্গে দেখা করবে বলে, তাই না? ওরে বাবা, কি সাংঘাতিক মহিলা রে বাবা, আমার মনের সমস্ত কথা জেনে ফেলেছে। আচ্ছা আচ্ছা, তুমি কি জ্যোতিষ বিদ্যাটা জানো নাকি? মোটেও না, কাছের মানুষের মনের কথা শুধু কাছের মানুষই জানতে পারে, বুঝেছো? এই দীর্ঘ 5 বছর ঝিলিকে তুমি খুব মিস করেছিলে, তাই না? ওর কথা ভীষণ মনে পড়তো, সব থেকে বেশি মনে পড়তো ওর আর আমার ওই দুষ্টুমির দিনগুলোর কথা। ও ভাই, ওই সবসময় বুদ্ধুরাম বলে খেপাতো, জানো বৌদি? আমি যখন পেছন থেকে ওর চোখ চেপে ধরতাম, ও আমার পারফিউমের গন্ধ শুকে আবার চিনে নিত। তাই বুঝি? তাহলে তো তোমাকে আমার একটা কথা রাখতে হবে।
ভাই, কি কথা বলছি? তোমার ভালোবাসার মানুষ ওই ঝিলিককে খুব শিগগির বিয়ে করে আনতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? দাদা এখন আমাদের সম্পর্কে ব্যাপারটা জানলো না, তাকে না জানিয়ে, তার মতামত না নিয়ে। দেবে না, তোমার দাদা মত দেবে না। কিন্তু কেন দেবে না? কারণটা কি? না না, কারণ টারণ কিছু না, মানে তোমার দাদা যদি মত না দেয় তাহলে তুমি কি ঝিলিককে বিয়ে করবে না? দাদা কখনো মত করবে না বলতে, কারণ দাদা আমাকে ভীষণ ভালোবাসে। তাই তো সে কখনো আমাদের সুখের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না। তাই তো দাদা আমার কাছে দেবতা। দানব! দেবতা নয়, তোমার দাদা একটা দানব। বৌদি, তুমি দাদাকে দানব বলছো কেন? কি করেছে দাদা? না না, কিচ্ছু করেনি, মানে তোমার দাদা যদি দানবের মতো তোমাদের ভালোবাসাকে অস্বীকার করে ঝিলিককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তবুও কিন্তু তোমাকে ওই ঝিলিককেই গ্রহণ করতে হবে। কথা দাও ঠাকুরপো, আমার অনুরোধ তুমি রাখবে, আমাকে তুমি কথা দাও, আমার অনুরোধ তুমি রাখবে। অনুরোধ নয় বৌদি, তোমার যে কোনো কথা আমার কাছে বেদ বাক্য। তুমি যখন যা আদেশ করবে তা আমি হাসি মুখে পালন করে ধন্য হবো বৌদি। ঠাকুরপো, তুমি আমায় এত ভালোবাসো, কিন্তু কেন ঠাকুরপো, কেন? তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, শুধু মুখ বুঝে আছো কত নীরব যন্ত্রণা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, মায়ের স্নেহ ছায়া, মায়ের স্নেহ ছায়া। ঠাকুরপো, না না ভবানী, তুমি ভুল শুনেছো। ঝিলিক 30 নভেম্বর বাড়ি আসবে বলেছে। মোটেও না, তুমি ভুল শুনেছো। ঝিলিক আমায় ফোন করে বলেছে সে 13 অঘ্রাণে বাড়ি আসবে, আর আজই তো 13 অঘ্রাণ, আজই ঝিলিক বাড়ি আসবে। আজ আসবে না ছাই, কি বলতে কি শুনেছো তার ঠিক নেই। আর সকাল থেকে উঠেই চেঁচামেচি শুরু করেছো। চেঁচামেচি কি এমনি করি? আমি না বলে তো কোনো কাজই হয় না। এই সকাল থেকে চেঁচাচ্ছি, ওগো শিগগিরই বাজারে যাও, মেয়েটা আমার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ির ঘন্ট খেতে খুব ভালোবাসে, আর একটু ইলিশ মাছ নিয়ে এসো, পাতুরি রান্না করে দেবো, আর খানিকটা খাসির মাংস নিয়ে এসো। কতদিন মেয়েটাকে নিজের হাতে রান্না করে খাওয়াইনি। কি গো, কি গো, তুমি এখন গ্যাট হয়ে বসে থাকবে না বাজারে যাবে বলো তো? বাজারে নয়, আগে তোমাকে কানের ডাক্তারের কাছে নিয়ে যাবো। কি কানের ডাক্তার কি করবে? তোমার কানে একটা মেশিন লাগিয়ে দেবে, যাতে সব কথা তুমি পরিষ্কার ভাবে শুনতে পাও। কি বলে? আমি কানে শুনতে পাই না। হ্যাঁ, পাও না তো। মেয়েটা বললো 30 নভেম্বর বাড়ি আসবে, আর তুমি শুনলে 13 অঘ্রাণ বাড়ি আসবে। আর এই নিয়ে বাড়িতে একটা তুলকালাম শুরু করেছো। আর এই যে বাজারের এত বড় ফর্দ বানিয়ে বসে আছো, বলি এত সব বাজার দিয়ে কি করবে? আমার শ্রাদ্ধ করবে? এই একদম বাজে কথা বলবে না, তোমার মুখে দেখছি আজকাল কিছুই আটকায় না। ঝিলিক আসো, এলে সব বলবো। তুমি এখন বাজারে যাও তো, নাও ধরো ধরো। না না না, কখনো না। তোমার কথায় শুধু শুধু এত টাকা আমি খরচ করতে পারবো না। ঝিলিক আমাকে ফোনে বলেছে সে 30 নভেম্বর বাড়ি আসবে। হতেই পারে না, ঝিলিক আমায় বলেছে সে 13 অঘ্রাণে বাড়ি আসবে। একদম না, 30 নভেম্বর। 13 অঘ্রাণ। তুমি কালা, কানে শুনতে পাও না। তুমি মিথ্যাবাদী, তুমি কঞ্জুস। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলাই ঢাকা ধুইয়ে দাও। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলাই ঢাকা ধুইয়ে দাও। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এই তো আমাদের ঝিলিকের কণ্ঠস্বর। আমি বলেছিলাম না আমার ঝিলিক আসছে।
তোকে আমি আশীর্বাদ করব। কে মানে? তুমি তো আমার ভগবান গো বাবা, তোমার দয়ায় আমি পৃথিবীর আলো দেখেছি। তোমার আদর স্নেহ যত্নে তুমি যদি আমাকে লেখাপড়া না শেখাতে, তাহলে আজকে আমি অকালতি বাস করতে পারতাম। তুমি আমার জীবনের একমাত্র হিরো, আমার গড, আমার আরাধ্য দেবতা। তাই যদি, তাহলে তোর বাড়ি ফেরার সঠিক তারিখটা তোর মাকে জানালি, কিন্তু আমাকে জানালি না কেন? কি তোমাকে আমি জানাই না যে আমি 30 নভেম্বর বাড়ি ফিরছি? কিন্তু তুই তো তোর মাকে বলেছিস তুই 13ই অগ্রহায়ণ বাড়ি আসিস। হ্যাঁ বলেছি, মা বাংলা তারিখটা মনে রাখে, তাই মাকে বাংলা তারিখটাই বলেছি। আর তুমি ইংরেজি তারিখটা মনে রাখো, তাই তোমাকে আমি ইংরেজি তারিখটাই বলেছি। আরে বাবা, 13ই অগ্রহায়ণ আর 30শে নভেম্বর তো একই দিন। তাই বুঝি। দেখেছো, মানুষটা সেই সকাল থেকে সমানে আমার সঙ্গে তর্ক করে চলেছে। আমি বলছি ঝিলিক 13ই অগ্রহায়ণ বাড়ি আসবে, আর ও বলছে আমি নাকি কানে কালা কম শুনি। আমার ঘাট হয়েছে বাবা, আমার ঘাট হয়েছে। 13ই অগ্রহায়ণ আর 30শে নভেম্বর যে একই দিন, তা আমার খেয়ালই ছিল না। যাগো সে কথা, এবার বাজারের ব্যাগটা দাও, আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। না মা, এখন আবার তুমি কি বাজার করতে যাবে? ওই যে ইলিশ মাছের মুড়ো, তুই মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসিস না? হ্যাঁ, তুই ইলিশ মাছ আনতে বলেছিলি, তোর জন্য পাতিরি করে দেবো, আর খানিকটা খাসির মাংস। আচ্ছা মা, আমি কি তোমাদের সম্মানীয় অতিথি যে আমার জন্য তোমাদেরকে লোভচস্য করে খাওয়াতে হবে? বাড়িতে যা আছে তাই রান্না করো। না রে মা, অনেকদিন হলো আমরা তেমন ভালো মন্দ কিছু খাইনি। আজ তুই বাড়ি ফিরে এসেছিস, সেই আনন্দে আমরা ভালো মন্দ কিছু খাবো। ভালো মন্দ খাওনি মানে? তাহলে এতদিন তোমরা কি খেয়েছো? শুধু আলু সেদ্ধ ভাত। যতবারই তোর বাবাকে একটু মাছ মাংস আনার কথা বলেছি, ততবারই মানুষটা বলেছে বাবাজি, মেয়েটা আমাদের বিদেশ বিভুয়ে পড়ে থাকে, কি খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই, আর আমরা এখানে মাছ মাংস কিনবো। বাবা, তবু একদিন তোর বাবাকে লুকিয়ে আমি কিছু মাছ আনিয়ে রান্না করেছিলাম। তোর বাবা মাছের চাকরা হাতে নিয়ে বললো, আমার ঝিলিক না খেলে এ মাছ কিছুতে আমার গলা দিয়ে নামবে না বলে, না খেয়ে কাঁদতে কাঁদতে ভাতের থালা থেকে উঠে গেল। আর মা তুমি? আমি আর সেদিন সেই মাছ খাইনি রে মা, সব মাছগুলো পুকুরের জলে ফেলে দিয়েছি। মা, আমায় তোমরা এত ভালোবাসো, আমার জন্য তোমরা 5টা বছর আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিলে। কিন্তু কেন মা, কেন? আমি কি সেখানে না খেয়েছিলাম? আমাকে নিয়ে যদি তোমাদের এতই চিন্তা, তাহলে কেন আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলে? বলো কেন? কেন? কাঁদিস না রে মা, কাঁদিস না। 5 বছর পর তুই বাড়ি ফিরে এসেছিস, আজ তোর চোখে জল জ্বললে আমরা যে ভীষণ কষ্ট পাবো রে মা। না বাবা না, আর আমি তোমাদের কোনো কষ্ট পেতে দেবো না। তুমি বাজার করে নিয়ে এসো, আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। ও মা, তুই আবার কবে রান্না করে শিখলি? শিখেছি তো, বিদেশে গিয়ে আমি কিছু কিছু রান্না করেও শিখেছি, আর সেই রান্না আমি তোমাদের দুজনকে খাওয়াবো। আচ্ছা বাবা, বল মা। বিদেশে যাওয়ার সময় দেখেছিলাম সোনাঝুরির মাঠে কি সুন্দর ধানের চাষ হতো, কিন্তু এখন দেখছি বেশিরভাগ জমি পুকুর হয়ে গেছে। জমি নষ্ট করে কারো পুকুর বানিয়েছে বাবা? পুকুর নয় রে মা, পুকুর নয়, ওগুলো মাছ চাষের ভেড়ি। দুর্যোধন পাকড়াছি গরিব চাষিদের জমি জোর করে কেড়ে নিয়ে ওখানে ভেড়ি বানিয়েছে। দুর্যোধন পাকড়াশি? ওই দুর্যোধন পাকড়াশির সাহস হয় কি করে এইভাবে গরিবদের জমি জোর করে কেড়ে নেয়? দেশে কি আইন কানুন বলে কিছুই নেই? আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, যেভাবে হোক আইনের সাহায্যে ওই জমি কেড়ে নিয়ে আবার আমি গরিব চাষিদের মাঝে ফিরিয়ে দেবো। না, তুই আর ওই সব ঝামেলার মধ্যে জড়াবি না। মা, দরকার হলে তুই বিদেশেই ফিরে যা। কখনো না, ঝিলিক এখানেই থেকে ল প্র্যাকটিস করবে। ওই দুর্যোধন পাকড়াছির সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ও রুখে দাঁড়াবে। তুমি কি ভুলে গেছো ভবানী, দুর্যোধন পাকড়াছি কত বড় শয়তান? তাছাড়া আমরা কোন উদ্দেশ্য নিয়ে ঝিলিককে ব্যারিস্টারি পড়িয়েছি? বাবা, তুমি চুপ করো। না বাবা, তুমি আমায় বলো, আমার জানা দরকার আছে কোন উদ্দেশ্য নিয়ে তোমরা আমাকে ব্যারিস্টারি পড়িয়েছো, আর এই দুর্যোধন পাকড়াশি কার উপর কি অত্যাচার করেছে? বলবো রে মা, বলবো। সময় হলে আমি তোকে সব কথা বলবো। বাবা! এখন তুই বিশ্রাম নে মা, বিশ্রাম নে। আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। দাও ভবানী দাও। হ্যাঁ, আমি যাবো আর আসবো মা, আমি যাবো। বাবা, তুমি আমার কথাটা শোনো। মা, বাবা কোন কথা আমার কাছে গোপন করে গেল? তেমন কিছু নয় রে মা, তুই শুধু শুধুই উতলা হচ্ছিস। এবার তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য জল খাবার বানাচ্ছি। মা, বাবা কোন কথা আমার কাছে গোপন করে গেল? কোন উদ্দেশ্য নিয়ে ওনারা আমাকে ব্যারিস্টারি পড়িয়েছে? ওহ রাবিস, এইসব ভাবনা ভেবে আমি আমার মুডটাকে বোর করতে চাই না। আমি বড় অন্য কথা ভাবি, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, আর
আমার ভালো মানুষের কথা। কে কে আবার চুপচাপে ধরলো? পারফিউমের গন্ধ শুকে আমায় চিনতে পারছো না? আরে এটা তো পুরনো গন্ধ, আমার বিলেতি পারফিউমের কাছে এটা ভেরি ওল্ড অ্যান্ড চিপ। আচ্ছা আচ্ছা, আমার কণ্ঠস্বরটা শুনেও কি আমায় চিনতে পারছো না? চেনা চেনা লাগছে, বাট চিনতে পারছি না তো। আর যাকে চিনতে পারছি না তাকে চেনার চেষ্টা করে কোনো লাভ নেই। ঝিলিক, আমি সুদর্শন, যাকে তুমি ওই বুদ্ধরাম বলে খেপাতে, আর যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে। ও রামিজ, ইন ম্যাচিউর স্টেজে আমি কখন কাকে কি বলেছি সেই সব আমি মনে রাখতে চাই না। নাও আই এম অ্যাডাল্ট, আই মিন বেলোথেরোর ব্যারিস্টার, আর বিয়েতেই আমি একজন আসামির প্রেমে পড়ে গেছি এবং তাকেই আমি বিয়ে করব। ব্যারিস্টার হয়ে তুমি আসামের প্রেমে পড়েছো? তো কি হয়েছে? আসামি হলে কি তারা মানুষ নয়? তাদের কি মন বুদ্ধি কিছু নেই? তার হয়ে কেস লড়তে গিয়ে কখন যে তার প্রেমে পড়ে গেছি আমি বুঝতেই পারিনি। অবশ্য সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম ঝিলিক, তোমার জন্য, শুধু তোমার জন্য। শুধু লাদাখ থেকে এমার্জেন্সি ছুটি নিয়ে আমি গ্রামে ফিরেছি, আর তুমি কিনা আমার ভালোবাসাকে ভুলে অন্য একজনের সাথে ঘর বাঁধতে চাইছো? হ্যাঁ চাইছি। আচ্ছা তাতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি একটা অন্য কাউকে বিয়ে করে নাও না না ঝিলিক, না। আমার এই মনের মনে কোঠায় যাকে জায়গা দিয়েছি সেখানে আর অন্য কেউ স্থান পেতে পারে না। আমি সারা জীবন শুধু তোমার এই স্মৃতি স্মরণ করে কাটিয়ে দেব। তবু এ জন্মে কেন, পর জন্মেও তোমাকে ছাড়া আর আমি কারো কথা ভাবো না ছিলেন। সুদর্শন, আর আমি কারো কথা ভাবো না। আমি কি বড্ড বোকা দেখা, যে আমায় ভালোই বাসে না তাকে নিয়ে কি সব অদ্ভুত স্বপ্ন দেখে বসে আছে। না না, আর আমি জীবন গড়ার স্বপ্ন দেখবো না। আমি তো শুধু স্বপ্ন দেখবো কত শীঘ্র দেশ মাতৃকা সেবা করতে গিয়ে নিজেকে শহীদ করতে পারে। সুদর্শন, আচ্ছা, আমার ভাবতে ভীষণ ভালো লাগছে যে আমি মরে গেলে আমার জন্য দু ফোঁটা চোখে জল ফেলার আর কেউ থাকবে না। ভালো থেকো তুমি তোমার নতুন সাথীকে সাথে নিয়ে। খুব সুখে আছি, খুব সুখে। দাঁড়াও বুদ্ধুরাম। বুদ্ধুরাম? হ্যাঁ, যাওয়ার আগে সেই আসামির পরিচয়টা তো জেনে যাও। আসামির পরিচয়? হ্যাঁ, সে ভয়ঙ্কর ভীষণ অপরাধের অপরাধী যে জোর করে আমার মন চুরি করে নিয়েছে। তাই তো তাকে আজ আমি কঠোর সাজা দিতে চাই, আর সেই সাজা হলো আমার হৃদয় কারাগারে আমৃত্যু কারাবাস। খুব ভয় পেয়ে গেছিলে তাই না গো? হ্যাঁ, আমি একেবারে ভয় পেয়ে গেছিলাম। না গো না, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। এবার বলো তো, আমাকে নিয়ে তুমি কোন স্বপ্নের মালা গেঁথেছিলে? ঝিলিক, আমি কাছে আছো তুমি, রং আছে ফুলে, সুর আছে টানে, সবই যাই ভুলে। কাছে আছো তুমি, রং আছে ফুলে, ও কাছে আছো তুমি। তাই যেন বাতাসে সুর ঢালে বাঁশি, তাই বুঝি অধর ফোটে মৃদু হাসি, তাই বুঝি বাতাসে সুর ঢালে বাঁশি, তাই বুঝি অধর ফোটে মৃদু হাসি। এসেছো এসেছো ভালো দিন এসেছো, কাছে আছো তুমি, ফুলে সুর আছে টানে, সবই যায় ভুলে, কাছে আছো তুমি, রং আছে ফুলে, ও কাছে আছো তুমি। ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বিবেক
ঘুমোচ্ছে চেতনা, মানবিকতা, মনুষ্যত্ব সবাই এখন কুম্ভকর্ণের মতো নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়েছে। তবে তবে মাঝে মধ্যে ওদের ঘুম ভেঙে যায় বই কি। এই তো সেদিন আর্যকর হাসপাতালের মধ্যে একটা ফুটফুটে মেয়েকে একদল নর পশু ছিঁড়ে ছিঁড়ে খেলো। সেদিন ওদের প্রতিবাদ এমন ভাবে জেগে উঠেছিল যেন মনে হয়েছিল এই সমাজটাকে আজই ওরা বদলে দেবে। কিন্তু কোথায় কি সেই প্রতিবাদ আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তাই তো ওদের ঘুম ভাঙাতে হবে, জাগিয়ে তুলতে হবে মানবিকতা, মনুষ্যত্ববোধকে। তা না হলে আবার একটা আর্যকর কাণ্ড ঘটবে, আবার দুর্নীতির জাতা কোলে পিছাই হবে। বাতিল 26,000-এর মধ্যে মিশে যাওয়া হাজার হাজার নিরপরাধ যোগ্য শিক্ষকের। সেই জন্য তো আমি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত শুধু ছুটছি আর ছুটছি, শুধু ছুটছি আর ছুটছি। যতই ছোটাছুটি করো না কেন বাপধন, ওদের আজ আর ঘুম ভাঙবে না। কারণ বাউরি বস্তি ছেলে ছোকরাদের এত বেশি চুল্লু খাওয়ানো হয়েছে, দুপুরের আগে তারা আর বডি তুলতে পারবে না। আর সেই সুযোগে পাকড়াশি বাবু তার বিশেষ কাজটি সেরে ফেলবেন। কাজ নয় বলো ও কাজ কুকাজ। তা তোমাদের এই অকাজ কুকাজটি কি গো বাবু? হারামজাদা পাগল কোথাকার, অকাজ কুকাজ কে বললে? ওটা তো শুভ কাজ। শুভ কাজ যাদের ছায়াটা পর্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে নিয়ে আসে, তারা নাকি করবে শুভ কাজ। তবে বেশ তোমাদের এই শুভ কাজটি কি গো বাবু? কি আবার ওই সোনাঝুরি মাঠের সমস্ত জমি জোর করে অধিগ্রহণ করা হবে। বলেন কি বাবু? যে জমিতে সারা বছর সোনা ফলে সেই জমি জোর করে অধিগ্রহণ করা হবে। তার মানে আবার একটা সেগুর, আবার একটা নন্দীগ্রাম বানিয়ে হাজার হাজার মানুষের লাশের পাহাড় তৈরি করা হবে। তা ভালো কাজ করতে হলে দু চারটা লাশ করলে ক্ষতি কি? ভালো কাজ? তা কি যে ভালো কাজ হয়েছে তা সেগুর আর নন্দীগ্রামের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। আচ্ছা সরকার তো আইন করেছিল এভাবে জমি অধিগ্রহণ করা যাবে না। সরকার তো আইন করেছিল পরীক্ষায় পাস না করলে চাকরি পাওয়া যাবে না। কিন্তু কি হলো, কিছু মানুষ সাদা খাতা জমা দেওয়ার পর ওদের চাকরি হলো তো। কিন্তু ন্যায়ের পিছনে তাদের সেই চাকরিগুলো আবার গেল তো। কার চাকরি গেল আর থাকলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর বিশাল আপনার পায়ে গুলি লেগে চোখটা এখনো ঠিক মতো সারেনি, এর মধ্যে আপনি ডিউটি জয়েন করলেন। সত্যি মশাই, আপনার কাজের প্রতি একাগ্রতা দেখে আপনাকে আমি স্যালুট জানাচ্ছি। আরে দূর মশাই, কাজের প্রতি একাগ্রতা কর্তব্য না হাতি। ওই নার্সিং হোমে আমার কিছুতেই ঘুম হচ্ছিল না, আর বসে থেকে থেকে বড্ড বদ হজম হচ্ছিল। কেন, নার্সিং হোমে তো সবকিছু ব্যবস্থা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু লরি ছিল না। নার্সিং হোমে লরি? বুঝলেন না? এই যে ও ঘুষ। একটা কথা কি জানেন, সারাদিন কিছু খাই আর না খাই তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ঘুষ না খেলে আমার হজমও হবে না আর ঘুমও হবে না। বলেন কি মশাই, ঘুষ না খেলে আপনার আবার হজম হয় না? না, এই যেমন খাবার পর সবাই হজমের জন্য ডাইজিন ফাইজিন অ্যান্টাসিড খায়, আর আমি খাই ঘুষ। এটাই হলো আমার অ্যান্টাসিড। উনি যে এদেশের জাত পুলিশ, তাই ঘুষ না খেলে উনার আবার পেটের ভাত হজম হয় না। তবে একটা জিনিস হজম হয় গো বাবু। কি জিনিস? গরিবের রক্ত। গরিবের রক্ত? আর সেই রক্ত খেয়ে এই বাবুর ভুঁড়িটা ফুলে ফেপে একেবারে সাঁতরাগাছির ওয়াল হয়ে গেছে। হারামজাদা পাগল কোথাকার, পাকার
পাকড়াশি বাবুকে যাতা কথা বললে দেখবি দেখবি এক্ষুনি তোকে আমি একেবারে জলদার দেখে বুঝতে পারছি না লোকটা হয়তো বেকারি নয়তো পাগল, এর সঙ্গে কথা বলি লাভ নেই। শোনো এখনই আমাদের আসল মিশন শুরু হবে, কাজে একে এখান থেকে তাড়াতে হবে। আয় পাগল, এই ধর, এই টাকাটা নিয়ে এখান থেকে বিদায় হো, ধর। ভিক্ষে দিচ্ছেন বাবু? দিন বাবু দিন। আজ দুদিন হলো আমি পেট ভরে কিচ্ছু খাইনি। দিন বাবু দিন। পুলিশ ইন্সপেক্টর বিক্রম সরকার, তুমি এখনো বেঁচে আছো? তোমার এই পরিণতি দেখে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। ইন্সপেক্টর বিক্রম সরকার, তার মানে ওই পাগলাটা? Yes, আপনি ঠিকই ধরেছেন। এনে ছিলেন এক সময় এলাকার দুধে পুলিশ অফিসার এবং সৎ পুলিশ অফিসার ছিলেন, কিন্তু বেচারা ভাগ্যের হাতে মার খেয়ে একেবারে পঙ্গু হয়ে গেলেন। ভাগ্যের হাতে মার মানে? উনি তো ভীষণ কাজ পাগল মেনে ছিলেন, তাই সারাক্ষণ থানাতে পড়ে থাকতেন। এদিকে বাড়িতে সুন্দর স্ত্রী, স্বামীকে কাছে না পেয়ে অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়া শুরু করলেন। তারপর যেটা হয় আর কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি। একদিন নিজের সন্তানকে অন্যের সন্তান মনে করে সেই শিশু সন্তানটিকে গলা টিপে মেরে ফেললেন। আর এটা দেখে ওনার স্ত্রী সহ্য করতে না পেরে সুইসাইড করলেন। আর সবকিছু মিলিয়ে বেচারা একেবারে পাগল হয়ে গেলেন। খবরদার আমার সতী স্ত্রীর চরিত্রে কলঙ্কের কলি লাগাবি না বলে দিচ্ছি। তাহলে আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। বেটাকে আমি অ্যাটেম্প টু মার্ডারের কেসে ফাঁসিয়ে দেবো। না মিস্টার হালদার, আসলে আমার বড্ড দয়ার শরীর তো, তাই আমার জন্য কারো সামান্যতম ক্ষতি হোক সেটা আমি চাই না। উনিকে আপনি ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিলেও আমি কিন্তু তোকে ছাড়বো না রে শয়তান। তুই আমার শান্তির সংসারটা শ্মশান করে দিয়েছিস। আমার আত্মীয় পরিবার পরিজনকে হিংসার যুবকাস্তে বলি দিয়েছিস। তাই তো মহাকালের বিচার শালায় আমি তোকে টেনে নিয়ে যাবই। সেখানেই হবে তোর সীমাহীন অপরাধের চুলচেরা বিচার। প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? অদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। বেচারা, ওনার কথা শুনে কাজী নজরুলের দুটো লাইন কিন্তু আমার মনে পড়ে গেল। যদি অনুমতি দেন তাহলে বলি। বলুন। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। আচ্ছা, এই সময় আপনার গান আসছে কি করছেন আমি খুঁজে পাচ্ছি না। একটা কথা কি জানেন, বাইরে অসুর হলেও ভেতরে কিন্তু একেবারে সুর সাগর। আর সেই সাগর থেকে সুর সুধা বের করে একটু এনার্জিটা বাড়িয়ে নিচ্ছিলাম, এই আর কি। তা বলুন এবার আমায় কি করতে হবে? শুনুন, হাইলি অ্যালার্ট থাকতে হবে। এতক্ষণ হয়তো আমার লোকের আসল কাজটা শুরু করে দিয়ে চাইবেন, পাকা ধান সমেত জমিতে নুন আর জল ঢুকিয়ে দিয়েছে। আর ওদিকে বাউরি বস্তির ছেলে ছোকরাদের এত বেশি চুল্লু খাওয়ানো হয়েছে, তারা আর ঝামেলা করতে আসতে পারবে না। বস্তির সবাইকে মদ খাইয়ে বেহোশ করে রাখলেও এই সুজনের এখন হোশ আছে, তাই সে একাই সব জমি রক্ষা করবে। সুজন, বলো বাবু, কেন তোমরা আমাদের পাকা ধানে নোনা জল ঢুকাই দিলে? জমির সব ধান তো নষ্ট হলোই, আর কোনোদিন এই জমিতে চাষ হবে? কি হবে চাষ করে? না চাষ করে হবেটা কি? চাকরি করলে কেউ আবার চাষ করে নাকি? চাকরি? আরে চাকরি কোথায় পাবো? মুখ্য শিক্ষক মানুষ আমরা, কে আমাদেরকে চাকরি দেবে? আমি দেবো। আপনি? আমি তোদের আগে বলছি জমি করে ছেড়ে দে, ওখানে আমি মাছ চাষের বেড়ি করবো, বেড়ি দেখাশোনার জন্য তো উপায়কে চাকরি দিয়ে দেবো। আর মাস গেলে হাজার হাজার টাকা মাইনে পাবি, তখন কেউ চাষা বলবে না, কি বলবে জানিস? চাকরিওয়ালা। চাই নাই ও চাকরি,
আমার বাপ ঠাকুর দ্বারা যেমন চিরকাল চাষবাস করে পেটের ভাত জোগাড় করেছে, তেমনি আমিও চাষ করে পেটের ভাত জোগাড় করবো। এই বেশ, শুধু আমার কথা শোন। লাই, আমি তোমার কোনো কথা শুনবো লাই? ও জমি আমরা দখল করতে দিব লাই? বাবু, তোমার লোকেদেরকে চলে যেতে বলো, নইলে কিন্তু রক্তে হয়ে যাবে। ওখানে অতগুলো লোকের সঙ্গে তুই একা পারবি? তুই কোনো পিঁপড়ের মতো পিষে মারবে। মারো, তবু আমার জান থাকতে ও জমি আমরা দখল করতে দিব লাই? ওই শয়তানের বাচ্চারা, আমার জমি থেকে উঠে যা, নইলে কিন্তু লাঠি খায়ে তোদের মাথা আমি ফাটাই দেবো। এই, তুমি না পুলিশ বাবু, তুমি না মানুষের ভালো মতো দেখার জন্য সরকার তোমাদের পাঠিয়েছি, আর তুমি কি না ওকে অন্যায় ভাবে মারছো? বেশ করেছি। ও সরকারি কাজে বাধা দিচ্ছে কেন? কোনটা সরকারি কাজ? পরে জমি জোর করে কেড়ে নেওয়া বুঝি সেটা সরকারি কাজ? কই দেখে কি সরকারি কাগজ আছে তোমাদের কাছে? হ্যাঁ। মেয়েটা তো বড্ড পাকা দেখছি, সরকারি কাগজপত্র দেখতে চাইছে। তা বেশ, এবার তাহলে সবকিছু সরকারি আইন মেনেই হোক। সরকারি ভাবে? হ্যাঁ, সরকারি কাগজপত্র দেখার জন্য তোমাকে যেতে হবে আমার বাড়িতে, আর সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার স্বামীকে যেতে হবে থানায়। হ্যাঁ, মিঠালদার, সরকারি কাজে বাধা দিলে আপনার যেটা ডিউটি হয় সেটা আপনি পালন করুন। নিশ্চয়ই। আরে আমরা হলাম আইনের সেবক, কোনো বেআইনি কারবারকে বরদাস্ত করব না। তাই এই শালাকে আমি অ্যারেস্ট করলাম। লাই পুলিশ বাবু, লাই, এই কাজ তুমি করতে পারো লাই পুলিশ বাবু? আমি তোমার পায়ে ধরে বলছি, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। আরে এই পায়ে ব্যথা আছে। লাই সোনালি বো লাই, ওর পায়ে ধরে তুই ক্ষমা চাইবি লাই? আরে ওটাও একটা শয়তান বটে, এই পাকরাশি বাবুর কাছে টাকা খেয়ে ও আমাদের উপর অন্যায় করছে। তুই তুই ভাবিস নাই সোনালি বো, উপর তোলার পুলিশ বাবুকে আমি সব কথা বলবো। ওগো, তুমি চলে গেলে আমি একা কি করবো? আমি কোথায় থাকবো তুমি বলো না, তুমি ভাবিস লাই সোনালি বউ, ভাবিস লাই। কটা দিনে একা থাক, একটু সাবধানে থাক। এদের মিথ্যা আইন আমাকে বেশি দিন আটকায় রাখতে পারবে লাই। আবার আমি ফিরে আসবো, আর সেদিন ফিরে এসে শয়তান দুর্যোধন পাকড়াছে তোমার সব হিসাব আমি একটা একটা বুঝে নিব। তার আগে তোর নামে কেসের পর কেস দিয়ে তোর আমি এমন হাল করব, জীবনে জেলের বাইরে বেরিয়ে আসতে পারবি না। এই শালা, লাই, লাই পুলিশ বাবু, লাই, ওকে তুমি নিয়ে চলো না পুলিশ বাবু, ওকে তুমি আমার কথাটা শোনো, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও পুলিশ বাবু। বাবু, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও বাবু, আমার স্বামীকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবো রে, কিন্তু তার আগে যে তোকে নিয়ে একটা নতুন খেলা খেলতে হবে। কায়দা করে তোর স্বামীর জমিতে আমি নোনা জল ঢুকিয়েছি, এবার তোর জমিতে আমি মই দেব, আমার কামনার মই। আমার নাম দুর্যোধন পাকড়াশি, আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁশি। আরে 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 আরে, এ কি করছো, এ কি করছো? দেখো, মানুষটা আমি যাই হই না কেন, মেয়েদেরকে আমি মা বলে মানি, আর সেই মা আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, সেটাকে ভালো দেখায় মা। এ মা নয়, বয়সটা বড্ড কম, বোন বলি, বোন। কি বললি তুমি আমাকে বোন বললে? কেন বলবো না? সবার দু চারটা বোন আছে, আমার থাকতেও নেই। ছিল ছিল আমারও একটা ছোট্ট ফুটফুটে বোন ছিল, কিন্তু হয়তো আমাকে এটা করোনা রোগের সময় মরে গেল। সেই থেকে আমাকে কেউ দাদা বলেও ডাকে না, আমার কপালে কেউ ভাইয়ের ফোঁটাও দেয় না। আমি দেবো দাদা, আমি দেবো, আমি তোমার ভাই ফোঁটা দেবো। তুমি শুধু আমার স্বামীরে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। দেখ বোন, মানে আইন তো আমার হাতে নেই রে বোন। পুলিশ যখন তোর স্বামীকে ধরে নিয়ে গেছে, তখন তো কোর্টে তুলবে, সেখান থেকে ভালো লয়ার মানে ভালো উকিল ধরে তোর স্বামীকে ছাড়াতে হবে, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার। আমি দেবো দাদা, আমি দেবো। ঘরে কিছু ধান আছে, সেগুলো আমি বিক্রি করে আমি আমার স্বামীর জামিনের টাকা আমি জোগাড় করে দেবো। তুমি শুধু আমার স্বামীকে ছেড়ে দাও বাবু, আমার স্বামীকে ছেড়ে দাও। একজন মারবো। তুই না আমাকে দাদা বলে ডেকেছিস, দাদা হিসেবে আমার কোনো কর্তব্য নেই? তোর স্বামীকে ছাড়ানোর জন্য যত টাকা খরচ হয় সমস্ত খরচ আমি করবো। বলে তুমি দেবে? আরে বোন, আমি শুধু তোর স্বামীকে জেল থেকে ছাড়াবো না, তোদের জমি যাতে আর কেউ দখল করতে না পারে সে ব্যবস্থাটা আমি করে দেবো। তুই শুধু সন্ধ্যেবেলায় সমস্ত দলিল পত্র নিয়ে আমার বাগান বাড়িতে চলে আসিস, কেমন? জমিন দলিল? শোন শোন শোন, মানে আমি যে তোদের জমি লক্ষ্য করে দায়িত্ব নিয়েছি, সেটা তুই কাউকে বলবি না। বলবো না দাদা, আমি কাউকে বলবো না দাদা। লক্ষ্মী বোনটা,
আমার নাম দুর্যোধন পাকড়া সিং। আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁশি। তাহলে মনে এখন আসি। আসবে না, সুদর্শনের জীবনে কেউ আসবে না, আমি কাউকে আসতে দেব না। ওর জীবনে আসবো শুধু আমি। জেগে জেগে স্বপ্ন দেখার বদ অভ্যেসটা এবার ছাড়বেন কি? জেগে জেগে তো আমি স্বপ্ন দেখি রে দিদি। ঘুমিয়ে ঘুমিয়ে তোরা যেটা দেখিস সেটা আমার কাছে স্বপ্ন নয়, বরং যেটা হাসিল করে যারা রাতের ঘুম উড়ে যায় সেটাই আমার কাছে স্বপ্ন। যেটা হাসিল করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস সেটা তুই পাবি না, আমি পেতে দেব না। কেমন দিদি রে তুই? বোনের ভালো দেখতে পারিস না? আমার উপরে এত হিংসে তোর? হিংসে নয় রে পিঙ্কি, হিংসে নয়। মা বাবা মরে যাওয়ার পর অনাথ হয়ে গিয়েছিলি বলে তোকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর এখন কিনা তুই আমারই সংসার ভাঙছিস। তোর বর যদি আমার দিকে ঝুঁকে পড়ে তার জন্য আমি কি করবো বল? নিজের বরকেই সামলা। সামলাতেই তো চেয়েছিলাম, কিন্তু তোর উস্কানিতেই তো মানুষটা আজ একটা লম্পট অমানুষে পরিণত হয়েছে। তোর রুচি যদি এতটাই নিজ হয় তাহলে তুই অমানুষটাকেই বিয়ে কর, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ঠাকুরপোর সাথে আমি তোর বিয়ে হতে দেব না। কেন রে দিদি? সুদর্শন দাকে আমি বিয়ে করে নিলে তোদের অবৈধ সম্পর্কটা ভেঙে যাবে বলে তুই যে আমার বোন, এ কথা ভাবতে আমার লজ্জা করছে। ওরে, বৌদি আর দেওয়ারের সম্পর্কটা হলো মার ছেলের সম্পর্ক। সেই সম্পর্কটাকে চেনার ক্ষমতা তোর নেই বলে জামাই বাবু ও শালীর দাদা বোনের সম্পর্কটাকে তুই কলঙ্কিত করছিস। আবার আমি তোকে সাবধান করে যাচ্ছি, ঠাকুরপোর ওপর থেকে তো নজরটা সরা। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কার বিয়ে হতে দেবে না বৌদি? তুমি কার কথা বলছো? এক অভাগিনী বৌদি, যে কিনা নিজের যোগ্যতা না বুঝে চাঁদ ধরার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে, বৌদি। কিন্তু সে জানে না যে বামুন হয়ে কখনো চাঁদে হাত দেওয়া যায় না। বৌদি, তুমি চলে এসো ঠাকুরপো, কারণ বিষ্টার সামনে চন্দন থাকলে সেই চন্দনের সুগন্ধ হারিয়ে যায়। বৌদি এসব কি বলে গেল ফিরকি? কে বিষ্ঠা আর কে বা চন্দন? ওসব কথা ভেবে লাভ নেই সুদর্শন দা, বরং এটা ভাবো কি করলে আমাদের মধ্যে প্রেমের চন্দন সুবাস তোমার আমার মনকে সুবাসিত করবে। প্রেমের চন্দন সুবাস তোমার আমার মনকে? আরে এইসব কথা মানে কি? এই সামান্য কথার মানেটা যদি বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে প্রেম করবে কি করে? প্রেম তোমার সঙ্গে? এই হাসি কি শুধু খুশি নাকি আর অন্য কিছু? যে আমার হাসির মানেই বুঝতে পারে না, সে কখনো আমার প্রেমের যোগ্য হতে পারে না। যোগ্য না অযোগ্য সেটা আবার পরখ করে দেখো না। একে হে মেরা দিল প্যার কা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা প্যার কা পরওয়ানা, चल जाना मुश्किल है जरा मुझसे जाना। हे मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का परवाना। ছি ফেঁকেছি। তোমার যে রূপ যৌবনের টোপ সাজিয়ে আমাকে তোমার কামনার শিকার বানাতে চাইছো, সেই টোপটাকে আমি ঘৃণা করি। বলে? তারা 5টা মেয়ের সঙ্গে মেলামেশা করে একটাকে সিলেক্ট করে, আমি তাদের দলে নই পিঙ্কি। অবশ্য অবশ্য তুমি তাদেরই দলে যে 10টা পুরুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে রূপ যৌবনের কদর জাহির করে বেড়ায়। তারা সারা জীবন শুধু প্রেমিকাই হয়ে থেকে যায়, কিন্তু কিন্তু কারো স্ত্রী হতে পারে না। তুমি কি নামে অপমান করছো সুদর্শন দা? বাবা, মান অপমান বোধ তোমার আছে দেখছি। তা তুই যদি অপমান বোধ তাহলে ওই বিশ্রী পোশাকটা পরেছো কেন? আচ্ছা আচ্ছা, মানে বৌদি তো তোমার দিদি হয় তাই না? তাকে দেখে তুমি শিখতে পারো না? আমার বৌদি যে সাজে সেজে থাকে তাকে দেখলে যে কোনো মানুষের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আর তোমাকে দেখলে তো মনে হয় ওই খদ্দের ধরার জন্য সবকিছু খুলে মেলে ওই ফুটপাতে দোকান দিয়ে বসে আছো। মুখ সামলে কথা বলো সুদর্শন দা। আমার জামাই বৌদি তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক না করতো তাহলে তোমার
শিক্ষা দিতে পারতাম। কি বললে? দাদা তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন? তাই করেছি তো, এবং খুব শীঘ্র তোদের বিয়েটা আমি সেরে ফেলতে চাই। দাদা একে আমি কখনো বিয়ে করবো না, এই আমি তোমায় বলে দিলাম। তো করবি না? এত টেনশনে কি আছে? না মানে তোর বৌদিদের কথায় কথা বলেছিল তোদের বিয়ে দিলে তোদের নাকি খুব ভালো মানাবে, তোরা নাকি খুব সুখে থাকবে। মানে তোর বৌদির কোনো কথা কিন্তু আমি অমান্য করতে পারিনি, তাই আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু কিন্তু মানে তোর মতে তোর পছন্দ পাত্রীর সঙ্গে আমি তোর গলায় ঝুলিয়ে দেবো এমন কথাই আমি নই রে ভাই। তাই বিয়েটা ক্যান্সেল। ক্যান্সেল মানে? আপনি তো কথা দিয়েছিলেন আপনার ভাইয়ের সঙ্গে। দিয়েছিলাম, এখনো দিচ্ছি কোন উপযুক্ত পাত্রের সাথে আমি তোমার বিয়েটা দেবো। কিন্তু জামাইবাবু। আর কিন্তু কিসের? দেখো তুমি আমার স্ত্রীর বোন, মানে আমারও বোন, তাই বাবা মাকে হারিয়ে তুমি যখন আমার ঘরে না মানে আমার কাছে এসে আশ্রয় নিয়েছো, তখন দাদা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, তাই না? কিন্তু কথাটা হচ্ছে চেপে যাও ভাই, আমাকে দেবতা গানে শ্রদ্ধা করে সেই ভালোবাসার ইমেজটাকে তুমি নষ্ট করে দিও না। এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, কেমন? দেখলি দেখলি কেমন লক্ষ্মী মেয়ের মতো সহজে রাজি হয়ে গেল। আসলে কি জানিস তো, এই আমাকে নিজের দাদার মতো ভালোবাসে। যেমন যা ভেতরে যা। আর শোন, বেশি ছোটখাটো পোশাক করবি না, যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে। যা ভেতরে যা। জানিস শুধু শোন, তোর এই না জানি বাড়িতে আসলে যতটা আমি সারপ্রাইজ হয়েছে তার থেকে বেশি হচ্ছে এক্সাইটেড। বাড়িতে আসবে জানাবি না, তাহলে মেয়ে দেখে রাখবে একেবারে বিয়েটা সেরে যেতে। দাদা হ্যাঁ রে, কতদিন ছুটি নিয়ে এসেছে? তা 1 মাসের। এর মধ্যে আমি ঠিক ম্যানেজ করে নেবো, কারণ তুই তোর স্কুল মাস্টারে চাকরি করিস না, যে চাকরি চলে যাওয়ার ভয়ে মেয়ের বাবারা তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না। তুই হচ্ছিস মিলিটারি অফিসার। দাদা আমার কথাটা শোনো, এর না মানে বৌদিও সে কথা বলেছিল। মানে তোর বৌদিও বলা? তাই রে, আগে থেকে কোনো মেয়েটি দেখা ছেলেকে থাকলে বল, তার সঙ্গে তোর বিয়েটা দেবো। আছে দাদা, কিন্তু ভয়ে বলতে পারিনি। আর যখন সাহস দিলে তখন বলছি। আরে বল বল বল, আমার হবু ভাতের মতো নামটা শুনে তা কোথায় থাকে, কার মেয়ে? শিক্ষক ভবতোষ গাঙ্গুলির একমাত্র মেয়ে, নাম ঝিলিক, LLB। ভবতোষ গাঙ্গুলির মেয়ে ছেলে, তার মানে সেই মেয়েটা নয় তো? আরে ঝিলিক, কি মনে করে আর আমায় জানালে তোমার, আমি তোমার নিজের সঙ্গে করে নিয়ে আসতাম। দাদা দাদা, এই হচ্ছে আমার ভালোবাসা মানুষ, যার কথা আমি তোমায় বলেছিলাম। আচ্ছা আচ্ছা। আর ঝিলিক উনি হচ্ছেন আমার দাদা। হ্যাঁ, এই মাত্র জানলাম, কিন্তু চিনেছি অনেক আগে। আমার দাদাকে তুমি কিছুই চেনো না ঝিলিক। আমার দাদা আমার কাছে রক্তে মাংসের ভগবান, যখন যা চেয়েছি সব আবদার পূরণ করেছেন। আর যা কোথায় উনি আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছেন, তাই তো আমি দাদাকে দেবতার জ্ঞানে পুজো করি। এই দাদার আসল এবং কুৎসিত রূপটা যেদিন জানবে, সেদিন দানব ভেবে ঘৃণা করে দূরে সরিয়ে দেবে। ভাই, মেয়েরা বিয়ের পরে ঘর ভাঙে জানি, কিন্তু এ মেয়ে তো বিয়ের আগে ঘর ভেঙে আমার কাছ থেকে তোকে আলাদা করে দিতে চাইছে। ওর কথা তুমি কিছু মনে করো না দাদা, ও হয়তো মানসিকভাবে বিপর্যস্ত, কিংবা কারো কাছে কোনো ভুল ইনফরমেশন পেয়ে ও তোমায় ভুল জাজমেন্ট করছে। ভুল আমি নয় সুদর্শন, বরং তুমি তোমার দাদাকে ভুল জাজমেন্ট করে দেবতা সাজে বসে আছো, কিন্তু আদপে তোমার দাদা একটা শয়তান ক্রিমিনাল। প্লিজ চিৎকার করো না, আমায় তুমি বলতে দাও। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, মধুপুর সোনাঝুরি পলাশডাঙ্গার উর্বর ধানগুলোতে এখন মাছ চাষের ভেড়ি বানানো হয়েছে। হ্যাঁ হয়েছে, তাতে কি? ওই সমস্ত জমি তোমার দাদা চাষিদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে ওই ভেড়ি বানিয়েছে। তুমি কি বলছো? সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আসলে ব্যাপার কি হয়েছে জানিস তো, ওই জমিতে ঠিক মতো চাষ হতো না, তো চাষারা বারবার এসে আমাকে অনুরোধ করে বলতো, বাবু ওই জমিতে ঠিক মতো চাষ হচ্ছে না, ওটা আপনি লিজ নিয়ে আপনি মাছ চাষের ভেড়ি করুন, তাতে আপনারও 2 পয়সা হবে, আমরাও খেয়ে পরে বাঁচতে পারবো। চাষাদের ভালোর জন্য সমস্ত করা, না হলে মাছ চাষে কত টাকা লাভ পাই। মিথ্যে কথা। চাষিরা যদি নিজেরাই জমি লিজ দিতে চাইতেন, তাহলে তাদের পাকা ধান সমেত জমিতে আপনি সাগরে নোনা জল ঢুকিয়ে দিয়েছিলেন কেন? আশ্চর্য, এই সমস্ত গাঁজা খুঁড়ি গল্প তোমাকে কে শুনিয়েছে? গাঁজা খুঁড়ি নয়, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। চাষিরা জমি দিতে অস্বীকার করেছিল বলে তাদের উপর আপনি লাঠিচার্জ করেছেন। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না দুর্যোধন পাকরাশি। ওই সমস্ত ভেড়ি ভরাট করে জমি আগের অবস্থায় চাষিদের কাছে ফিরিয়ে না দিলে আপনাকে আমি আদালতের কাঠগড়ায় টেনে তুলবই। তুমি কিন্তু ভুল করছো। আমার দাদার নামে ভিত্তিক অভিযোগ এনে তুমি শুধু আমার দাদাকে অসম্মান করছো না, আমাদের সম্পর্কটাকে অসম্মান করছো। না সুদর্শন, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি একজন আইনের ছাত্রী হয়ে কখনোই চাইবো না যে আমার ভালোবাসার মানুষটা একজন অপরাধীর পাশে থাকুক। আমার দাদা যে অপরাধী তার কি প্রমাণ আছে? যথেষ্ট প্রমাণ আছে। না, আমি বিশ্বাস করি না। সবাই চিৎকার করে বললেও না। তোমার চোখের সামনে তোমার দাদা একটা ভুয়ো স্নেহ ঢুলি পরিয়ে রেখেছে, তাই তুমি তোমার দাদার অন্ধকার দিকটা দেখতে পাওনি। কিন্তু আমি তোমার চোখ খুলে দেবো সুদর্শন, আমি প্রমাণ করে দেবো যে তোমার দাদা একটা মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল। আমার দাদার নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, ইনফ্যাক্ট তোমাকেও না। সুদর্শন, তুমি
মিলিটারি অফিসার, বাইরের শত্রুর হাত থেকে নিজের দেশকে রক্ষা করা যেমন তোমার কর্তব্য, তেমনি আমিও তো একজন আইনের ছাত্রী সুদর্শন। গরিব অসহায় মানুষদেরকে আইনি সহায়তা দিয়ে তাদের রক্ষা করা তোমার কর্তব্য, তাই না? তাই তো আমি তোমায় অনুরোধ করে বলছি সুদর্শন, এই মানুষটাকে ক্রিমিনাল প্রমাণিত করার জন্য তুমি আমার পাশে থাকো। ইম্পসিবল! তোমার পাশে থাকা তো দূরের কথা, আমার দাদাকে অসম্মান করার জন্য তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করলাম। যেদিন তুমি প্রমাণ করতে পারবে আমার দাদা একজন অসৎ লোভী ক্রিমিনাল, সেদিন আমি নিজে তোমার কাছে ছুটে যাব। আর তা নাহলে জানবে এ দেখাই আমাদের শেষ দেখা। সুদর্শন, তুমি আমার কথাটা শোনো। কি হলো ঝিলিক রানী? প্রতিবাদে ঝিলিকটা ফুস করে নেমে গেল কেন? তোমার ভালোবাসার টান ওকে আটকে রাখতে পারলো না তো? আরে বাবাই হচ্ছে রক্তের টান, বদ্রক্ত হলেও ওই রক্তে একটা আলাদা জোর আছে। তোমার ওই রক্তের টান আমি ছিঁড়ে ফেলবো দুর্যোধন পাকড়াসী। আমার এই সত্যের লড়াই সুদর্শনকে পাশে না পেলেও আমি একাই লড়বো। শুধু সুদর্শন নয়, সারা দুনিয়ার মাঝে তোমার মুখোশটা আমি টেনে খুলে দেবো। প্রত্যেকটি মানুষ জানবে তুমি একটা শয়তান ক্রিমিনাল। আর সবশেষে তোমার কোমরের দড়ি পরিয়ে তোমাকে যদি আমি হাজতে না পাঠিয়েছি, তাহলে আমি ভবতোষ গাঙ্গুলির মেয়ে ঝিলিক গাঙ্গুলি নই। ওই ঝিলিক রানী, যে বাবার পরিচয় নিয়ে তুমি এমন গর্ব করছো, সেই বাবার সঙ্গে তোমার আসলে পরিচয়টা কি সেটা তুমি জানো? আসল পরিচয় ভবতোষ গাঙ্গুলি আমার বাবা, আমি তার মেয়ে। এটাই তোমাদের একমাত্র পরিচয়। মিথ্যে! মিথ্যা বলো? ওই সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে। মানে ছোট থেকে আমার ভাই যেমন জেনে এসেছে আমি একজন সৎ আদর্শবান এবং সমাজসেবী মানুষ, কিন্তু আদতে যে আমি একজন রাম হারামি, ওর অর্থ লুট করে খাই, সে কথা কি আমার ভাই জানে? তেমনি তুমিও জানো না যে ওই ভবতোষ গাঙ্গুলি তোমার আসল বাবা নয়। মিথ্যে! মিথ্যে কথা! সুদর্শন আমার পাশ থেকে সরে গেছে বলে তুমি ভেবেছো আমি বড্ড একা হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তাই না? তাই তো আর একটা নির্মম মিথ্যে দিয়ে সেই দুর্বল মনটাকে তুমি ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছো। কিন্তু মনে রেখো শয়তান, তোমার এই চক্রান্তে আমি তোমাকে সফল হতে দেব না। তোমার এই বানানো গল্প যে সম্পূর্ণ কাল্পনিক, সেটা প্রমাণ করতে এক্ষুনি আমি আমার বাবা মায়ের কাছে চললাম। যাও যাও ছেলে জানি যাও। এমনিতে সুদর্শনের কাছ থেকে আলাদা করে তোমাকে আমি অনেকটা দুর্বল করে দিয়েছি। এবার বাড়ি গিয়ে যখন জানতে পারবে ওই ভবতোষ গাঙ্গুলি তোমার আসল বাবা নয়, তখন তোমার প্রতিবাদ সব মাটির সঙ্গে মিশে যাবে। আমার নাম দুর্যোধন পাকড়াসী, আমি কলির কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের বাঁশি। এটা তো সে বাগান বাড়ি। বাবুটা আমাকে জমিন দলিলগুলো নিয়ে এখানে আসতে বলেছে। বাবুটা আমাকে বোন বলে রেখেছে, আমার স্বামীকে জেল থেকে ছাড়ান করে দিবে বলেছে। অথচ বাবুটা নামে সবাই কত খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমি তো জানি বাবুটা বড্ড ভালো মানুষ। ভালোর ভিতরেই তো মন্দ লুকায় থাকে গো মাজান। তাই কই যাচ্ছেন, সাবধানে পা ফেলবা, নইলে বিপদে পড়বা। আমার বিপদ আর তুমি বাকে? আমি যাক পেইড সাহেব আছি গো মাজান, আল্লাহর নামগান কইরা ঘুইরা বেড়াই। আর যার জীবনে বিপদ আপদ আসতে চলছে তারে আমি সাবধান কইরা দেই। এই যেমন তোমার সাবধান করতে আইসাছেন, তোমাকে সামনে যে মহা বিপদ। আমার মহা বিপদ তুমি জানলে কি করে? আল্লাহ মানে জানান দেখো মাজান, আর সেই জন্যই তো আমি তোমার পথ দেখাইতে আইসাচ্ছি। তা তুমি এখানে কি জানা আইসাছো মাজান? আমার স্বামী তো বড় বিপদ, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তাই তো তোকে ছাড়ান করার জন্য আমি এই বাবুটার কাছে এসেছি। পুলিশ ধরে নিয়ে গেছে, এখানে কেন? থানায় যাও। কিছু হবে লাগো বাবু, কিছু হবে লাই। আমাদের মতো গরিব মানুষগুলোর কথা ওই পুলিশ বাবুটা শুনে নেয়, তাই তো বাবুটা বলেছে আমার স্বামীকে জেল থেকে ছাড়ান করে দেবে। এই বাবুটার কথা তুমি বিশ্বাস করো না মাজান, ওইটা শয়তান আছে। তুমি এখনই এখানে পালিয়ে যাও মাজান, যদি তোমার বহুত লোকসান হইয়া যাইব। কিন্তু তোমার হাতে ওগুলোর কি? এগুলো জমির দলিল। আমাদের জমি যাতে কেউ দখল নিতে না পারে সেই ব্যবস্থাটা বাবু আমাকে করে দিবি বলেছে। তুমি ভুল করছো মাজান, এই দলিল লইয়া তুমি এখনই বাড়ি ফিরে যাও, নইলে তোমার জমিও যাবো আর তুমিও বরবাদ হয়ে যাবে। তুমি না পিসাব আল্লাহ নাম নিয়ে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? যাও যাও খান থেকে। হ্যাঁ যাবো, তবে তোমার আমি সাথে লইয়া যাবো, নইলে আল্লাহ আমাকে কখনো মাফ করবা নাই। আইসো মাজ। তুমি আমার হাত ধরে কেন? ছাড়ো ছাড়ো বলছি, নইলে আমি লোক দেখে চিৎকার করবো। বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। এই দেখুন না দাদা, এই পীর সাহেব আমাকে ধরে নিয়ে যেতে চাইছে।
পীর সাহেব তোমাকে ধরে নিয়ে যেতে চাইছে কিন্তু কেন? সত্যিও পীর সাহেব তো? যে আগো বাবু, ওই আল্লাহর নামে কসম খেয়ে কইতাছি আমি পীর সাহেব আছি বটে। কোথায় দেখো? ওই যে পাশের গ্রামে যে মসজিদটা আছে আমি ওইখানে থাকি। এখানে কি উদ্দেশ্য এসেছে? উদ্দেশ্য কিচ্ছু লয় গো বাবু, আল্লাহ মানে জানান দিল কি এটা মাইয়া এটা বিপদে পড়ছে, তাই তো আমি তার সাবধান করতে আইসাছি। তা তুমি যখন এখানে আইসা পড়ছো মহাজনের আর কোনো ভয় নাই। পীর সাহেব ইচ্ছে করছে সোনালি বউকে বাঁচাতে শয়তানটার উপর ঝপায়ে পড়ে, কিন্তু পারছি নয়। আমি তোর জীবন্ত সব দেহ এই ঠাকুরের ভরসায় রেখে আমি চলে যাচ্ছি। তুমি কে রক্ষা করো ঠাকুর, তুমি কে রক্ষা করো। এই পীর সাহেব বিড়বিড় করে কি বলছো? কিচ্ছু না বাবু, কিচ্ছু না। বলছিলাম কি বাবু, আপনি বড় ভালো মানুষ আছেন, তো ভালো কাম করেন তো আল্লাহ তোমার উপর খুশি হইব, আর মন্দ কিছু করেন তো পীর সাহেব আল্লাহ কখনো মাফ করবা নাই, মাফ করবা নাই। সত্যি ও পীর সাহেব তো? নাকি অন্য কেউ? আমার খুব সন্দেহ দাদা, ওই লোকটা তখন থেকে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে। তোমাকে অনেক খারাপ কথা বলছিল? কি বলছিল? এখানে আমি মহা বিপদ, এই জমিন দলিলগুলো ফিরে না গেলে আমাদের জমিনও যাবে আর আমার নাকি ক্ষতি হবে। ঠিকই তো বলেছিল। ঠিকই বলেছি মানে? না মানে পীর সাহেব কিন্তু বড্ড গুণী মানুষ, কোথায় কখন কি হবে না হবে উনি আগে থেকে জানতে পারেন। তো এই পীর সাহেবকে আমার চাই, তার আগে চাই পীর সাহেবের ভবিষ্যৎবাণী সত্যি করতে। ভবিষ্যৎবাণী সত্যি করে- না মানেটা পরে বোঝাচ্ছি, দলিলগুলো এখন আমার হাতে দাও, মানে ওই দলিলগুলো এখন আমার হাতে দাও। হ্যাঁ হ্যাঁ এই না। এবারে জমিন দলিল আর কেউ দখল নিতে পারবে না, তাই না দাদা? একদম না, এই দলিলগুলো এখন আমার কবজায়। এগুলা কেউ দখল দিতে পারবে না, এমনকি তোমার স্বামী সুজনও না। দাদা দূরা 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 দূরা। সেদিন ফাঁকা মাঠে আমাকে দাদা বলে ডেকেছিল, বলে ঘরের মধ্যেও দাদা বলে ডাকবে ডেকে। আমার লজ্জা করে না বুঝি? এখন আমি তোমার সুজন, মানে সুজন। তোমার জমি দখল নিয়েছে, এবার নেবো তোমার রূপ আর যৌবনে। লাই বাবু লাই, এইভাবে মিথ্যে বলে আমাকে ফাঁদে ফেলে তুমি আমার সর্বনাশ করতে চাইছো? লাই বাবু লাই, আমরা গরিব লোক আছি, আমাদের কাছে ইজ্জতটুকু ছাড়া আর কিছু নাই বাবু। এই ইজ্জতটুকু চলে গেলে আমার স্বামী যে আমাকে ঘরে লিপে গেলাই গো বাবু, আমার স্বামী যে আমাকে ঘরে লিপে গেলাই। না নিলে তুই আমার এখানে থাকবি, আমার লোকেদের জন্য ভালো ভালো খাবার রান্না করবি, রাতে মাঝে মধ্যে আমাকে একটু খুশি করে দিবি। ছি বাবু ছি, বোন বলে রেখে নেই, এমরা নোংরা নোংরা কথা বলছো। ঘরে তোমার মা বোন থাকলে তারে বুঝি মনে কোথাও বোঝায়। অবশ্যই জানি, এই ভগবান আমাকে কোনো বন্টন দেয়নি রে। এই বোনের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় আমার জানা নেই, তবে হ্যাঁ ভগবান কিন্তু আমাকে অনেকগুলো রক্ষিতা দিয়েছে, তো এই রক্ষিতাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। খেলা হবে, আজ ভয়ঙ্কর খেলা হবে। দেখেছো মেয়েটা ছটফট করতে করতে না জ্ঞান হারিয়ে ফেলেছে, এই সুযোগে আসল খেলাটা। এই অবস্থা খেলাটা ঠিক নয়। একটা যাত্রায় দেখেছিলাম একটা ভিলেন একটা মেয়েকে খুন করলো, তারপরে তাকে রেপ করলো। বললো মেয়েটা বেঁচে থাকলে নাকি চিৎকার চেঁচামেচি করবে, আঁচড় দেবে, কামড় দেবে, তাদের নাকি খেলা খেলতে অসুবিধা হয়। কিন্তু পাবলিক বললো ওটা ভিলেন নয়, ওটা কাপুরুষ। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি কিং অফ ভিলেন। আমার নাম দুর্যোধন পাকড়াশি, আমি কলির কলির কলির। একটা কথা বলি, জ্ঞানটা ফিরলো কি দেখি খেলতে হবে তো। আরে খেলা হবে তো, আরে ওঠো। যা শালা, এখনো জ্ঞান ফেরেনি, এই অবস্থা আমি খেলবো না, বরং আমি অপেক্ষা করবো। আরে বাবা, প্রতিপক্ষ খেলোয়াড় যদি না হয় তাজা, তার সঙ্গে খেলে নেই কোনো মজা।
জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সারা, তুমি 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 আমি যে শোধ হয়ে যা। কে জানে কার ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে কার ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে। আর সময় দেওয়া যাবে না, অনেক সময় দিয়েছি, এবার খেলতে হবে তো। এই, ওঠো, আর সময় দেওয়া যাবে না, ওঠো ওঠো। এই, আরে, এই, দূর শালা, এখনো জ্ঞান ফেরেনি। এই অবস্থায় আমি খেলবো না, বরং আমি অপেক্ষাই করি। আচ্ছা তোমার কি কাণ্ড বলে কিছু আছে? কাল থেকে যে মেয়েটা বাড়ি ফিরেনি, সে খেলা আছে তোমার? আরে ফেলেন তো কি হয়েছে, সে কি আর ছোট দিয়েছে যে হারিয়ে যাবে? বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা চিরকালই ছোট। তবু প্রকৃতির নিয়মকে তো মেনে নিতে হবে ভবানী। যতই ওকে আমরা ছোট ভাবি না কেন, সেই ছোট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে বলো তো। তাই তো সবার সামনে বলতে আমার গর্ব হয়, আমার মেয়ে একজন ব্যারিস্টার। কিন্তু আমার যে বড় ভয় হয় গো। কেন ভবানী? আমরা যে কাক হয়ে কোকিল ছেলেকে মানুষ করেছি, যদি কোনোদিন ওই কোকিল ছেলে কাকের বাসা থেকে উড়ে যায়। চুপ করো, চুপ করো ভবানী, এইসব কথা তুমি এ বাড়িতে উচ্চারণ করো না। ঝিলিক যদি জানতে পারে তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। কি জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে বাবা? কিচ্ছু না রে মা, আমরা ওই মানে তোর কথাই বলছিলাম। কাল থেকে তুই বাড়ি ফিরে আসিসনি বলে তোর বাবা সারা চিন্তায় ঘুমোয়নি, শুধু চিন্তা করছে। আর সেই কথাটা তোকে জানাতে আমাকে বারণ করছে। কিন্তু তোমাদের চোখ মুখ বলছে যে তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। কি মুশকিল, আমরা আবার তোর কাছে কি লুকোবো? তোর কাছে আমাদের কি লুকোনোর আছে? আছে বাবা, আছে, অনেক কিছু লুকোনোর আছে। তাই তো আমি তোমাদের চোখে মুখে যে ভয়টা দেখতে পেয়েছি, তাতে আমি নিশ্চিত যে তোমরা আমার কাছে কিছু গোপন রাখতে চাইছো। না রে মা, তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর কাছে কেন আমরা সব কথা গোপন রাখবো? তাহলে সত্যি করে বলো তো, কে আমি? সত্যি কি তোমরা আমাকে জন্ম দিয়েছো, নাকি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? তুই কি বলছিস রে মা? আমরা তোকে রাস্তা থেকে কুড়িয়ে আনবে কেন? তুই তো আমাদেরই মেয়ে। আমরাই তো তোকে জন্ম দিয়েছি মা। তাহলে এই কথাটা আমার চোখে চোখ রেখে বলো তো মা। আচ্ছা, আজ তোর হঠাৎ কি হয়েছে বলতো? এমন সব অবান্তর প্রশ্ন করছিস কেন? অবান্তর প্রশ্ন নয় বাবা, অবান্তর প্রশ্ন নয়। আজ আমি একটা নির্মম সত্যি কথা জানতে পেরেছি। ওই দুর্যোধন পাকড়াশি আমায় জানিয়েছে আমি নাকি তোমাদের সন্তান নই, আমার জন্মদাতা মা বাবা নাকি অন্য কেউ। ও মিথ্যে বলেছে, লোকটা একটা শয়তান, সবার শুধু ক্ষতি করে বেড়ায়। আমি বলছি তুই কারো কোনো কথাই কান দিবি না। তোর বাবা মা অন্য কেউ নয়, আমরাই তোর বাবা মা। তাহলে এই কথাটা আমার মাথায় হাত রেখে বলো তো মা। তুই কি আমাদের সন্দেহ করছিস মা? সন্দেহ নয় মা, সন্দেহ নয়। আমি নিশ্চিত যে তোমরাই আমার মা বাবা। তা নাহলে এত কষ্ট করে তোমরা আমায় মানুষ করতে পারতে না। আর সেই জন্যই তো আমি দুর্যোধন পাকড়াশিকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। আর আমি বলে এসেছি যে শিক্ষক ভবতোষ গাঙ্গুলি আমার বাবা, আর শ্রীমতী ভবানী গাঙ্গুলি আমার মা। তাই তো সেই বিশ্বাসের ভিতটা আমি আরো মজবুত করতে চাই। তাই তো তোমরা আমার মাথায় হাত রেখে বলে দাও যে আমি তোমাদেরই সন্তান। এরপর কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলো বলো মা, বলো যে আমি তোমাদেরই সন্তান। মা বলো, বাবা তুমিও বলো যে আমি তোমাদেরই সন্তান। বলো বাবা, বলো 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 বলো। তোর মাথায় হাত রেখে এত বড় মিথ্যে কথাটা আমি কিছুতেই বলতে পারবো না রে মা। তবু অনেক কষ্ট চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, আমরা তোর আসল বাবা মা নই। বাবা তুমি চুপ করো, চুপ করো। কি বলি বাবা, তোমরা আমার আসল মা বাবা নও? তোমাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই? তাতে কি হয়েছে রে মা? তোর সঙ্গে তো আমাদের আত্মার সম্পর্ক। কোনোদিন কি আমরা তোকে অনাদরে মানুষ করেছি? আমাদের ভালোবাসা কি কখনো নকল ছিল? তুই বল মা, তুই বল। সম্পর্কটা তো নকল গো মা। তাই তো একটা মিথ্যে নকল সম্পর্ককে ঘিরে আমরা নকল সুখের ঘর বানিয়ে বসে আছি। কিন্তু কাল বৈশাখের এক ঝটকা সেই ঘরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতদিন আমি যা জেনে এসেছি তা সবটাই মিথ্যে, শুধু মিথ্যে, শুধু মিথ্যে, শুধু মিথ্যে। তার মানে আমি কি কারো অবৈধ সন্তান? আমার জন্ম দুঃখিনী মা নিজের কলঙ্ক ঢাকতে আমার মতো অবাঞ্ছিত সন্তানকে রাস্তায় ছুঁড়ে ফেলে রেখেছিল, তাই না?
না রে মা না, তুই কারো কোনো অবৈধ সন্তান নয়। তাহলে সত্যি করে বলো তো, কে আমি, কোথা থেকে তোমরা আমাকে নিয়ে এসেছো? বলবো রে মা, বলবো। এতটা যখন তুই জেনে ফেলেছিস, বাকিটা আর আমি গোপন রাখবো না। বাবা তুমি চুপ করো, সব কিছু জেনে গেলে ও কি আমাদের কাছে থাকবে? তবু ওর অতীতটাকে জানা দরকার ভবানী। শোন মা, তোর বাবা মায়ের পরিচয় না জানলেও এটুকু জানিস তুই কারো কোনো অবৈধ সন্তান নয়। আজ থেকে প্রায় 23 বছর আগের ঘটনা। একদিন এক বিশেষ কাজ সেরে আমি শিমুলপাল গ্রাম থেকে ফিরছিলাম। শিমুলপাল গ্রাম? অন্ধকার হয়ে এসেছে, গাড়ি নিয়ে রাস্তায় এক জায়গায় মোড় নেব, হঠাৎ এক রক্তাক্ত মহিলা শিশু সন্তানকে কোলে নিয়ে আমার গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়লেন। আমি দ্রুত গাড়ি থেকে নেমে গিয়ে দেখলাম ওই ভদ্র মহিলা কিছু বলতে চাইছেন, কিছু বলতে পারছেন না, শুধুমাত্র শিশু সন্তানটিকে আমার হাতে ধরিয়ে দিয়ে তিনি মারা গেলেন। সেদিন সেই শিশু সন্তানটিকে এনে উনি আমার কোলেই তুলে দিলেন। আমরা নিঃসন্তান ছিলাম, তাই মহা আনন্দে তাকে নিজেদের সন্তান ভেবে মানুষ করতে লাগলাম। মা, সেদিনের সেই শিশু সন্তান যে আমার তুই রে মা। তার মানে আমার মাকে কেউ খুন করেছে, হয়তো আমার বাবাকেও মেরে ফেলেছে। কিন্তু কে পাকারা সে খুনি? এর বেশি আমি কিচ্ছু জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। কিছু একটা কথা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সেদিনের সেই ঘটনার সাক্ষী তো কেউ ছিল না, তাহলে দুর্যোধন পাগড়াছি কি করে জানলো যে আমরা তোর বাবা মা নই? সত্যি তো, এ কথা তো আমি ভেবে দেখিনি। তার মানে দুর্যোধন পাকড়াশি এর থেকে বেশি কিছু জানে। কিন্তু কে জানে, কতটুকু জানে আমার অতীতের সম্বন্ধে? তাই তো সেই পুরো অতীতটাকে জানতে এক্ষুনি আমি এই দুর্যোধন পাকড়াশির কাছে চললাম। তুই যাস না রে মা, তুই আমাদের কাছে ফিরে আয় মা। আসবো মা, আসবো, নিশ্চয়ই আমি ফিরে আসবো। কিন্তু তার আগে যে আমার হারিয়ে যাওয়ার মা বাবার অতীতটাকে খুঁজে বের করতে হবে। সত্যি কি তাদের খুন করা হয়েছে, নাকি অন্য কারণে তারা হারিয়ে গেছে? এই সমস্ত অতীতটাকে যদি আমি খুঁজে পাই, তবেই আমি ফিরবো মা। আর নইলে যেন এই যাওয়াই আমার শেষ যাওয়া। আর ডেকো না সেই মধু নামে, আর ডেকো না সেই মধু নামে, কিশোর বেলা নামে
আমার সোনালি বউকে দেখেছো গো? আমার সোনালি বউ গো, গায়েটা সোনার পাড়া রং, মাথায় মেঘের মতো ঘন কালো চুল, মুখে সবসময় মধুর পাড়া হাসি। বলো না গো, বলো না গো, তোমরা কেউ আমার সোনালি বউ? আমার সোনালি বউ গো। থানা থেকে ছাড়া পেয়ে এসে দেখি ঘরের চাবি লাগানো, চারিদিকে কত খুঁজেছি তবু তা দেখা পাই নাই। কিন্তু কোথায় গেল সোনালি বউ? কোথায় গেলে তাকে খুঁজে পাবো? পাবে না, পাবে না, পাবে না। যে দেশে কবিগুরুর চুরি যাওয়া নোবেলটাই খুঁজে পাওয়া যায় না, সে দেশে কিছু হারিয়ে গেলে আর যে খুঁজে পাওয়া যাবে না, সে কথা পাগলেও বোঝে। আরে কি আবল তাবল কথা বলছো? কে তুমি? আমি মহারাজা হরিশ্চন্দ্র। তুমি মহারাজা, কিন্তু পোশাক দেখে মনে হচ্ছে তুমি একটা পাগল। পোশাক দেখেই কি সবাইকে চিনতে পারা যায় গো বাবু? ওই যে দূরে দূরে একদল মানুষ পুলিশের পোশাক পরে হেঁটে চলেছে, তারা কি সবাই সত্যিকারের পুলিশ নাকি? পুলিশ নয়, পুলিশ নয়, পুলিশ নয়, ওরা হচ্ছে এক একটা লুটেরা। আবার হাসপাতালে গেলে তুমি দেখতে পাবে একদল মানুষ ডাক্তারের পোশাক পরে রোগীদের গলা কাটছে। তারা কিন্তু ডাক্তার নয় গো বাবু, তারা ডাক্তার নয়, তারা হচ্ছে এক একটা ডাকাত। ডাক্তারও ডাকাত। আবার ভোট এলেই তুমি দেখতে পাবে একদল মানুষ ধোপ দুরস্ত পোশাক পরে নেতা মন্ত্রী কিংবা সমাজসেবী সেজে তোমার বাড়ির দরজার সামনে হাত জড়ো করে ভোট ভিক্ষা চাইছে। আদতে তারা নেতা মন্ত্রী কিংবা সমাজসেবী হলেও তারা কিন্তু তা নয়, তারা হচ্ছে এক একটা তোলাবাজ, ধান্দাবাজ। তাই তো পোশাক দেখে তুমি কাউকে চিনতে যেও না গো বাবু, তাহলে তুমি কিন্তু ঠকবে। হ্যাঁ, তুমি ঠিক কোথায় বলেছ। ভোটের আগে নেতা বাবুরা গায়েছে বলে গেল তোমরা আমাকে ভোট দাও, আরে আমি তোমাদের রাস্তা পাকা করে দিব, গায়ে বিজলি বাতি লাগাই দিব। ভোট ফুরালো, ওই নেতা বাবু এমএলএ হলো, কিন্তু আমার গায়ের দিকে আর চোখ তুলে তাকাইলাই। ওই জন্যই তো ওরা নেতা। আরে নেতারা শুধু নেতা হয়, লেকিন কুছ দেতা নেই হ্যায়। তোমার কথা গুলান বড্ড ভালো। তুমি কে গো বাবু? বললাম না আমি মহারাজা হরিশ্চন্দ্র। মহারাজা? একদিন আমার সব ছিল গো বাবু। বাংলা বাবু? সুখ, স্বপ্ন, হাসি, আনন্দে ভরা একটা সুখের সাম্রাজ্য ছিল। হৃদয়ে ভরা ছিল স্নেহ ভালোবাসার মণিমুক্ত। কিন্তু ভাগ্যের পরিহাসে আমার দিল দৌলত সব হারিয়ে গিয়ে আমি আজ রাস্তার এক যাযাবর। আমার পুত্র রোহিতাস্য হিংসার যুপকাস্তে বলি হয়ে গেছে, কামনার করিতে বিকিয়ে গেছে আমার সহধর্মিনী সৈপা। সে কি গো পাগলা বাবু, তোমার স্ত্রী পুত্র সবই হারাই গেছে? যাক, আমার জীবন থেকে সুখ স্বপ্ন হাসি আনন্দ সব হারিয়ে গেলেও আমার মনুষ্যত্বের গায়ে কেউ এতটুকু কালির আঁচড় লাগাতে পারেনি। পারবে কি করে? ওটাই তো আমার কাছে চির অমর, চির অক্ষয়। পাগলা বাবু, এই দেখো, তখন থেকে আমি শুধু আমার নিজের কথাই বলে চলেছি, তোমার কথা তো ভালো করে শোনাই হলো না। আচ্ছা তুমি কে গো বাবু? রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তুমি কাকে খুঁজছো? আমার সোনালী বউকে। সোনালী বউ? হ্যাঁ গো পাগলা বাবু, শয়তান দুর্যোধন পাকড়া সে আমাদের ধান জমিন কেড়ে নিচ্ছিল বলে আমরা প্রতিবাদ করেছিলাম। শয়তানটা আমাকে পুলিশে ধরায় দিল। থানা থেকে ছাড়া পেয়ে এসে দেখি ঘরে সোনালী বউ নাই। চারিদিকে কত খুঁজেছি তবু সে ফিরে এলো নাই। ফিরবে না। আরে ফিরবে কি করে? এই সমাজটাই তো এখন জঙ্গলের রাজত্ব হয়ে গেছে। তাই তো আর্জি করে সেই মেয়েটা ঘরে ফেরেনি। কামদুনির সেই ফুটফুটে মেয়েটার অতিপ্ত আত্মা আজও সুবিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর সেদিনের সেই পুলিশ ইন্সপেক্টর বিক্রম সরকার আজও খুঁজে চলেছে তার স্ত্রী, পুত্র আর পরিবারকে।
আচ্ছা পাগলা বাবু, এর কি কোনো বিচার হবে লাই? বিচার হ্যাঁ হ্যাঁ, বিচার। কে করবে? কে করবে বিচার? যারা বিচার করবে তারাই তো দুর্নীতিরা কোন্ট পাকে ডুবে রয়েছে। তাই তো আমি চাই আবার নতুন করে আইন হোক, শুধুমাত্র কৃষক আইন, ওয়াকফ আইন। বদলালে হবে না। যারা ধর্মের নামে দাঙ্গা বাঁধিয়ে সাধারণ মানুষের ঘর বাড়িগুলো ভাঙচুর লুটপাট করছে, বেঁচে বেঁচে সেই ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক। যারা প্রকাশ্যে নারী ধর্ষণ করবে তাদের তাদের ফাঁসিতে ঝোলানো হোক। আর যে সমস্ত নেতা মন্ত্রী আর সমাজসেবীরা জনসাধারণের টাকা নিয়ে আলমারি আর খাটের তলায় লুকিয়ে রাখবে, সেই টাকাগুলো বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। তবেই তো সমাজটা আবার বদলে উঠবে। আবার আবার সবাই প্রাণ ভরে গেয়ে উঠবে সেই জয়গান। বাবু, सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा, सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी, एक गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। বদলাবে লাই, কিচ্ছু বদলাবে লাই। এই সমাজে যতদিন ওই দুর্যোধন পাকড়াশির মতো লোক থাকবে, ততদিন এই সমাজটা একটু একটু করে রসা তলে তোলা হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি আমার সোনালি বউকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল সোনালি বউ? তবে কি আমার জীবন থেকে